আচ্ছা, আজকে আমরা পড়বো জৈব যৌগ, ঠিক আছে? তো জৈব যৌগ হচ্ছে আমাদের বলতে গেলে ইতিহাসের সব থেকে বড় চ্যাপ্টার। ইতিহাসের সব থেকে বড় চ্যাপ্টার, এরকম চ্যাপ্টার জীবনে পাবি না, কারণ জৈব যৌগ নিয়ে আলাদা একটা বই লেখা যায়, ঠিক আছে? জৈব যৌগের চ্যাপ্টারটা হচ্ছে একটা আলাদা বই। এখন কথা হইতেছে যে এই বই দেখে, এই বইয়ের মতন একটা চ্যাপ্টার দেখে আমরা কি করি, নর্মালি এই চ্যাপ্টারটা স্কিপ করার ট্রাই করি। আর স্কিপ করলে কি হয়, পরবর্তীতে হয়তো এইচএসসি পর্যন্ত আমরা একটু হলে পার পেয়ে যাব, বাট পার পাওয়ার চান্স খুবই কম, কারণ জৈব যৌগ থেকে 3টা সৃজনশীল আসবে। 3টা সিকিউ আসলে তুই 3টা সিকিউ থেকে যদি একটাও আনসার করতে না পারোস, বাকি চ্যাপ্টার গুলো থেকে কভার করা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে জৈব যৌগটা মানে ম্যান্ডেটরি পড়া, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? কিন্তু এত বড় চ্যাপ্টার দেখে আমরা সবাই প্রথমে ভয় পেয়ে যাই যে মানে এই চ্যাপ্টারে হুবহু কিনে কি আছে। হ্যাঁ, এই চ্যাপ্টার আসলেই কঠিন। এই চ্যাপ্টার আসলে কঠিন, এটা আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। এই চ্যাপ্টার আসলে কঠিন, কিন্তু আমি এই চ্যাপ্টার পড়ানোর পর আমি এই চ্যাপ্টার পড়ানোর পর আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো, তোরা বলবি যে এই চ্যাপ্টারটা হচ্ছে দুনিয়ার ইজি চ্যাপ্টার। দুনিয়ার সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে যে জৈব যৌগ। আর এত বড় চ্যাপ্টার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি যা নোট করাই দিব এই নোটগুলাই পড়বি, এই নোটে এমসিকিউ থেকে শুরু করে সিকিউ পর্যন্ত সব সলভ করতে পারবি আমার নোট খাতা থেকে, ঠিক আছে? আমি নোট করাই দিব। এখন কথা হইতেছে যে তাহলে কি ভাই চ্যাপ্টারের দৈর্ঘ্য কি কমে যাবে? চ্যাপ্টারের দৈর্ঘ্য অবশ্যই কমবে, ঠিক আছে? কারণ নোট খাতায় তো আর বইয়ের সমান, বইয়ের এক পৃষ্ঠায় যা লেখা থাকে, যতগুলো ওয়ার্ড লেখা থাকে, একটা নোট খাতায় তো এক পৃষ্ঠা অতগুলো ওয়ার্ড লেখা থাকে না। কিন্তু চ্যাপ্টার যেহেতু অনেক বড়, অনেকগুলো টপিক, এটা তো স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার। তাইলে তাহলে মোটামুটি নোট খাতাটা 200 পৃষ্ঠা বা 240 পৃষ্ঠার একটা নোট খাতা হবে, ঠিক আছে? 200 পৃষ্ঠা বা 240 পৃষ্ঠার নোট খাতা হবে। তো আশা করি আমরা রেডি, ঠিক আছে? রেডি কিনা বল। ওকে, তাহলে আমাদের আগে চ্যাপ্টারের নাম লিখি আমি। চ্যাপ্টারের নাম হচ্ছে যে জৈব রসায়ন, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টারের নাম তাহলে জৈব রসায়ন, ঠিক আছে? তো জৈব রসায়ন পড়ার আগে আমাদেরকে আগে এটা তো বুঝতে হবে যে জৈব রসায়ন কি, জৈব রসায়নের কেমনে তৈরি হয়েছে, মানে জৈব রসায়নের সৃষ্টিটা কি, কিভাবে হয়েছে, হ্যাঁ, কার আইডিয়া ছিল, মানে কোন ভালো মানুষের আইডিয়া ছিল, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তৈরি করার। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে জৈব রসায়ন কি। তাহলে আমরা প্রথমে নোট খাতায় লিখবো যে ভূমিকা, কি লিখবো? ভূমিকা। ভূমিকা মানে একদম শুরুতে কি হচ্ছে না হচ্ছে, মানে শুরুটা কিভাবে হয়েছে, ভূমিকা। তো ভূমিকাতে কি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে জৈব রসায়নটা কি, ঠিক আছে? আমাদেরকে বুঝতে হবে জৈব রসায়ন কি। তাহলে আমরা যদি লিখি ভূমিকা হচ্ছে জৈব রসায়ন কি, আগে সেটা বুঝার চেষ্টা করি, ঠিক আছে? জৈব রসায়নের সংজ্ঞাটা কি হবে? হুম, জৈব রসায়নের সংজ্ঞা। ওকে, জৈব রসায়নের সংজ্ঞা বা জৈব রসায়ন কি আমি যদি বলি, রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাত সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। কি মাথার উপর দিয়ে গেছে তাই তো? মাথার উপর দিয়ে যাবে আমি জানি, কিন্তু আমি বুঝিয়ে দিব সবকিছুই। তো আগে ইয়াটা করে ফেলি, যে সংজ্ঞাটা আমি লিখে ফেলি, নোট করে ফেলি। রসায়ন বিদ্যার রসায়ন বিদ্যার রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাত সম্বন্ধে ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাত সম্বন্ধে বিভিন্ন জাত সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে, ঠিক আছে? আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। তাকে জৈব রসায়ন বলে। তাহলে আমরা সংজ্ঞাটা জেনে ফেলছি, এখন সংজ্ঞাটা দ্বারা কি বুঝাইছে? সংজ্ঞাটা দ্বারা বুঝাইছে কেমিস্ট্রির যে শাখায়, মানে রসায়নের যে শাখায় আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? হাইড্রোকার্বন নিয়ে। এখন হাইড্রোকার্বন মানে কি, ঠিক আছে? আমরা আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে।
হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করবো। এখন হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে যে কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। তার মানে যে যৌগগুলো থাকবে ওই যৌগগুলো অবশ্যই ওখানে ম্যান্ডেটরি হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে হাইড্রোকার্বন হতে, তার মানে হাইড্রোকার্বন যে শাখায় রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করে, তার মানে হাইড্রোকার্বন পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে? এখন হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধ মানে কি বুঝাইছে, ঠিক আছে? বিভিন্ন জাতক সম্বন্ধে বুঝাইছে যে হাইড্রোকার্বন থেকে বিভিন্ন যৌগ উৎপন্ন হবে। হাইড্রোকার্বন থেকে বিভিন্ন যৌগ উৎপন্ন হবে। হ্যাঁ, এগুলোকে বলা জাতক, হাইড্রোকার্বনের জাতক বলা হয়। তো কি বলবো? তার মানে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা হবে, আর আলোচনা হবে হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতক নিয়ে। উদ্ভূত জাতক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? এই যে হাইড্রোকার্বন থেকে একটা যৌগ উৎপন্ন হবে, এখানে ধর একটা যৌগ, ঠিক আছে? এটা তো এখন আমরা জানি না, এগুলো আস্তে আস্তে জানবো। তার মানে আমরা কি নিয়ে আলোচনা করব? একটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব, আর একটা হচ্ছে হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আমি যখন পড়াই তখন প্রত্যেকটা ওয়ার্ড বুঝাই দিই, ঠিক আছে? আমি জানি হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতক কি, এখনো বুঝোস নাই, ঠিক আছে? এগুলো এক্সাম্পল না দিলে এখনো বুঝবি না, আমি আস্তে আস্তে দিব, ঠিক আছে? আগে ট্রেলার গুলা দিয়ে দিই। তার মানে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের আলোচনা হবে, এক হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে, হাইড্রোকার্বন নিয়ে, দুই হচ্ছে যে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে, ঠিক আছে? হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে, বিভিন্ন জাতক নিয়ে। আচ্ছা, হাইড্রোকার্বন নিয়ে আলোচনা হবে আর হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হবে। ওকে, তাহলে এখন আমরা পরের পেজে যাই। এখন আমার জৈব রসায়ন কাকে বলে এটা বুঝতে পারছি, ঠিক আছে? এখন জৈব যৌগ কাকে বলে এটা বুঝতে পারলে জৈব রসায়নে জৈব রসায়নে কি হয়, জৈব যৌগ নিয়ে তো আলোচনা করা হয়। তার মানে জৈব যৌগ কি এটা বুঝতে পারলে জৈব রসায়ন কি এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন চ্যাপ্টারের সংজ্ঞা দিছি, এখন হচ্ছে আমাদের মেইন যে চ্যাপ্টার নাম জৈব যৌগটি সংজ্ঞাটা দিই, তারপর হচ্ছে ফুল ক্লিয়ার হয়ে যাবে। জৈব যৌগ, ঠিক আছে? ওকে, তাহলে জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে, জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং সরি জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি লিখবো? জৈব যৌগ বলতে, জৈব যৌগ বলতে, জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ, হাইড্রোজেন ও কার্বন দ্বারা কার্বন দ্বারা কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, গঠিত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়, এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়, থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। তোরা আজকে বেশি আওয়াজ করতেছে, দরজাটা বন্ধ কর। যৌগসমূহকে বোঝায়, ঠিক আছে? জৈব যৌগ বলতে তাহলে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। তাহলে আমরা কি বুঝবো এখন? তাহলে আমাদের কথা হচ্ছে যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বন, আমি জানি সেম লাইন আমি বারবার লিখতেছি, এটা লেখার একটা কারণ আছে, ঠিক আছে? আস্তে আস্তে বুঝবি কেন লিখতেছি। হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়, হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়, উৎপন্ন হয়, তাহলে এরা হচ্ছে কি মেনলি জৈব যৌগ। এরাই হচ্ছে মেনলি কি জৈব যৌগ। তার মানে সংজ্ঞাটা অনেকটা একই রাখছে, কারণ জৈব রসায়ন মানে জৈব যৌগ নিয়ে যেখানে আলোচনা করা হয়। তো জৈব যৌগের সংজ্ঞা তো আবার বলে যে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়। তাহলে জৈব রসায়ন সংজ্ঞাটা যখন একটু আপডেটেড ওয়েতে লিখি, তখন আমরা লিখি যে রসায়নের যে শাখায় মানে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগসমূহকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জৈব রসায়ন। আর হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন হতে উৎপত্তি যৌগসমূহগুলো হচ্ছে জৈব যৌগ। তো সহজ কথায় বলতে জৈব যৌগ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই জৈব যৌগ।
এখন আমাদের মেইন প্রশ্ন হচ্ছে হাইড্রোকার্বনটা কি ভাই, আর হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে এগুলো কি ভাই, ঠিক আছে। তবে আমাদের ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই কথা যদি ভুল হয়, এই কনসেপ্ট অনেকের ভুল থাকে। আমরা অনেকে ভাবি যে জৈব যৌগ বলতে কার্বন আর হাইড্রোজেন মাস থাকতে হবে, ওই যৌগটাতে কার্বন আর হাইড্রোজেন মাস থাকতে হবে, এটা হচ্ছে আমরা ভাবি, ঠিক আছে, কিন্তু এটা ভুল। এখান থেকে ম্যান্ডেটরি হচ্ছে কার্বন, ম্যান্ডেটরি অবশ্যই কার্বন, ঠিক আছে, ম্যান্ডেটরি কি, অবশ্যই কার্বন, ম্যান্ডেটরি, ঠিক আছে। হাইড্রোজেন ম্যান্ডেটরি না, হাইড্রোজেন ম্যান্ডেটরি না, মানে হাইড্রোজেন থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝে যাবি, ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন থাকলেও চলে, না থাকলেও চলে। যদি একটা এক্সাম্পল দেন ভাই, কেমন এক্সাম্পল, যেমন যদি বলি CCl4, ঠিক আছে, CCl4, CCl4, CCl4টা কেমন, CCl4টা হচ্ছে একটা জৈব যৌগ, CCl4টা কি একটা জৈব যৌগ, কিন্তু এখানে কি হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন দেখতেছস তোরা, না, কিন্তু এটা তাও জৈব যৌগ। এখন কেমনে জৈব যৌগ হয়েছে, এবার হচ্ছে যে আমরা বুঝাই দিই। প্রথমত এখানে বলে দিই, এখানে কোনো হাইড্রোকার্বন নাই, কারণ সবকিছু তো আমি নোট করে দিচ্ছি, তাই লেখা লাগবে, কিছু করার নেই, হাইড্রোকার্বন নাই, ঠিক আছে, কিন্তু এটা জৈব যৌগ। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, হাইড্রোকার্বন বলতে বোঝায় হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত যৌগ, ঠিক আছে। এখানে কার্বন আছে ঠিকই, যেহেতু হাইড্রোজেন নেই, তার মানে এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু এটা ঠিকই জৈব যৌগ। এখন কেমনে জৈব যৌগ হয়েছে, হ্যাঁ, তার মানে হাইড্রোকার্বন জিনিসটা কি, এটা কিন্তু অনেকটা বুঝে গেছোস। এখন এটা কেমনে জৈব যৌগ হয়েছে এটা বুঝতে পারলেই, এই যে হাইড্রোকার্বন যার উৎপন্ন হয়, এটা বুঝে যাবি, কেমনে বুঝবি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা খুব কমন একটা যৌগের নাম জানি, খুব ফেমাস একটা যৌগের নাম, সেই যৌগটার নাম হচ্ছে মিথেন, জানি না আমরা, এই যে মিথেন। মিথেনের সাথে প্রথমে কি হয়, মিথেনের সাথে প্রথমে ধর ক্লোরিনের বিক্রিয়া হয়েছে, কার বিক্রিয়া হয়েছে, ক্লোরিনের বিক্রিয়া হয়েছে, ক্লোরিনের বিক্রিয়া হয়েছে। এই বিক্রিয়াটা অবশ্যই সূর্যের আলোতে হয়, অবশ্যই কিসের আলোতে হয়, সূর্যের আলোতে হয়, সূর্যের আলোয়, সূর্যের আলোয় হয়, ঠিক আছে, সূর্যের আলোতে হচ্ছে বিক্রিয়াটা। তো বিক্রিয়া হলে কি হবে, এই একটা হাইড্রোজেন সবসময়, এই যে মিথেনের যে একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সবসময় একটা ক্লোরিনের সাথে বন্ধন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তার মানে এখানে মিথেন এখন হাইড্রোজেন থাকবে তিনটা, আর ক্লোরিন হয়ে যাবে একটা, তাই না, কারণ HCl তো গঠন হয়ে গেছে, এই যে HCl গঠন হয়ে গেছে, প্লাস, তাহলে এখন যৌগটা কেমন দেখাবে, যেহেতু মিথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেছে, এটা এখন CH3 হয়ে যাবে, আর এটা এখন কি হয়ে যাবে, এটার সাথে ওই একটা হাইড্রোজেনের জায়গায় এখন একটা ক্লোরিন বসে যাবে, ঠিক আছে, তাহলে সমতাকরণটা আছে। এখন কি হয়, ঠিক সেম বিক্রিয়া, এই বিক্রিয়াটার সাথে, ঠিক এটা, এই যে এটার সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া হয়, ঠিক আছে, আবার ক্লোরিনের বিক্রিয়া হলে বিক্রিয়ার ধরনটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। আবার আবার ক্লোরিন, ক্লোরিন তো অবশ্যই Cl2 আকারে থাকে, এটা তো সবাই জানি আশা করি, ঠিক আছে, কারণ ক্লোরিন দ্বিপারমাণবিক অণু, ঠিক আছে। এটাও কিসের আলোতে হবে, এটাও সূর্যের আলোতে হবে। তো আমি এখন আর সূর্যের আলো সংক্ষেপে লিখতেছি, সূর্যের আলো, ঠিক আছে, সূর্যের আলোতে হবে, সেম ঘটনা, আবার HCl তৈরি হবে, কিন্তু এবার HCl তৈরি হলে কি কি করতে হবে, এখান থেকে হাইড্রোজেন আরেকটা কমে যাবে না, আরেকটা কমে গেলে এখন কি হবে, CH2 হয়ে যাবে, আর এখানে ক্লোরিন দুইটা হয়ে যাবে না, একটা ক্লোরিন, একটা ক্লোরিন HCl গঠন করছে, আরেকটা ক্লোরিন এখানে এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে, যেহেতু HCl গঠন করছে, তার মানে এখান থেকে হাইড্রোজেন একটা কমে যাবে, ঠিক সেম ঘটনা এবার করতে থাকবে, ঠিক আছে। এটাকে বলে চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন মানে হচ্ছে যে, মানে একটা ধাপ, মানে একটা পর্যায়ক্রমে একটা রিঅ্যাকশন ঘটে যাচ্ছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে, সরি, এটা এখন তো CH2 হয়ে গেছে, CH2 Cl প্লাস কি হবে, CH2 Cl2 প্লাস আবার ক্লোরিন 2 যুক্ত হবে, হ্যাঁ, আবার সেম রিঅ্যাকশন সূর্যের আলোতে, সূর্যের আলোতে, তাহলে এখন কি হবে, আবার HCl গঠন হবে, প্লাস এখানে কি হবে, CH একটা কমে যাবে, প্লাস কি হয়ে যাবে, ক্লোরিন 3 হয়ে যাবে, তাই তো। এবার CH এর সাথে, CH এর সাথে আবার ক্লোরিন 2 যুক্ত হবে, আবার সেম রিঅ্যাকশন সূর্যের আলোতেই হবে, সূর্যের আলোয় হবে। তাহলে এখন কি হবে, আবার HCl গঠন হবে, প্লাস এখন কি হবে, CCl4, তাই না। একটু পর্যন্ত বুঝাতে পারছি কিনা দেখতে একটু, আওয়াজ কর, ওকে। এখন দেখ, হুম, ভেরি গুড।
এটা হচ্ছে CH4, এটা মিথেন ছিল তাই না? মিথেন থেকেই তো CCl4টা তৈরি হয়েছে তাই না? এখন মিথেনকে আমরা হাইড্রোকার্বন বলতেছি, CCl4 কে কি তাহলে আমরা বলতে পারি হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়? তার মানে CCl4 ও একটা জৈব যৌগ, কারণ এটা হাইড্রোকার্বন হতে উৎপন্ন হয়েছে, কারণ আমরা জৈব যৌগ বলতে কি বুঝি, যারা হাইড্রোকার্বন আবার বা হাইড্রোকার্বন হতে যারা উৎপন্ন হয়, তাহলে এরা হচ্ছে জৈব যৌগ। তার মানে CCl4 একটা জৈব যৌগ, CH4 একটা জৈব যৌগ। ইটস ওকে। তার মানে CCl4 যদি একটা জৈব যৌগ হইতে পারে, এর দ্বারা আমরা বুঝতে পারি কার্বনটা অবশ্যই ম্যান্ডেটরি, কার্বন থাকবে জৈব যৌগের মধ্যে, কিন্তু হাইড্রোজেন থাকাটা ম্যান্ডেটরি না, যেমন CCl4 এ হাইড্রোজেন নাই। তাহলে এই কনসেপ্টটা আমাদের ফুল ক্লিয়ার কিনা? আর আমরা তার মানে আগের পৃষ্ঠায় যা বুঝাই আসছি এটাও এখন ফুল ক্লিয়ার হয়ে গেছে। ওকে। আর এই ধরনের রিঅ্যাকশনকে কি বলা হয়, এই রিঅ্যাকশনটাকে কি বলা হয়? আমি যদি এখানে ছোট করে লিখে দিই, এই রিঅ্যাকশনটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন, কারণ এগুলো বেসিক ক্লিয়ার থাকতে হবে চেইন রিঅ্যাকশন কাকে বলে না বলে। ঠিক আছে, এটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা পরবর্তী টপিক অগ্রসর হই। তাহলে জৈব যৌগ কি, জৈব রসায়ন কি আমরা বুঝতে পারছি। এখন আমাদের কথা হচ্ছে এই যে জৈব যৌগের মতন একটা খুব খারাপ টপিক না, তার খুব ভালো টপিকই বলি, ঠিক আছে, খুব ভালো একটা টপিক কি আবিষ্কার করছে, মানে কার মাথায় এটা আসছে। ঠিক আছে, তো আমাদের যদি হিস্টোরি নিয়ে মোটামুটি একটা আইডিয়া থাকে, তাহলে আমরা চ্যাপ্টারটা পড়তে একটা আগ্রহী ফিল করবো, ঠিক কিনা? 1808 সাল, 1808 খ্রিস্টাব্দে, ঠিক আছে, খ্রিস্টাব্দে বানান তো ভুলে গেছি, আবার বাংলা পড়তে না পড়তে পড়তে। আচ্ছা, খ্রিস্টাব্দে। ওকে, ঠিক আছে নি। খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী, কোন বিজ্ঞানী? সুইডিশ বিজ্ঞানী, মানে সুইডেনে থাকে, ঠিক আছে। সুইডিশ বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী নাম হচ্ছে যে বার্জেলিয়াস, নাম হচ্ছে বার্জেলিয়াস, সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস প্রথম বলছিল যে এই যে জৈব যৌগগুলো সবসময় সজীব পদার্থ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। সজীব পদার্থ যেমন সজীব পদার্থ বলতে কি আছে, কি বুঝি, যে পদার্থগুলো জীবন আছে, যেমন মানুষ, উদ্ভিদ, ঠিক আছে। তাহলে বার্জেলিয়াস বলছে কি উদ্ভিদ ও প্রাণী, প্রাণী অর্থাৎ অর্থাৎ সজীব, সজীব। তো বার্জিলিয়াস কি বলছে, যে বার্জিলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থগুলা থেকে, সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ বলো, ঠিক আছে। তার মানে জৈব যৌগ সবসময় আমরা সজীব পদার্থ থেকে পাবো, এটা কথাটা বলছে বার্জিলিয়াস, ঠিক আছে। সজীব পদার্থ থেকে প্রাপ্ত, সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে আমরা কি বলবো, জৈব যৌগ বলবো। প্রাপ্ত যৌগসমূহকে, যৌগসমূহকে আমরা জৈব যৌগ বলবো, ঠিক আছে, জৈব যৌগ। এবং এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ হতে প্রাপ্ত যৌগসমূহকে আমরা অজৈব যৌগ নামকরণ করছে, ঠিক আছে। বার্জিলিয়াস বলছে যে কি, সহজ কথা বলতে বার্জিলিয়াস বুঝাইছে আমরা সজীব পদার্থ থেকে যে যৌগগুলো পাবো ওগুলো হচ্ছে জৈব যৌগ, আর নির্জীব মানে যাদের জীবন নাই ওইসব পদার্থ থেকে যে যৌগগুলো পাবো ওগুলো হচ্ছে কি অজৈব যৌগ, ঠিক আছে। এবং নির্জীব, নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত, নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত, থেকে প্রাপ্ত প্রাপ্ত যৌগসমূহকে অজৈব নামকরণ করে, যৌগসমূহকে অজৈব নামকরণ করেন, অজৈব নামকরণ করেন। আচ্ছা, তাহলে এই যে বার্জিলের যে কথাটা বলছে যে সজীব পদার্থ থেকে আমরা জৈব যৌগ পাবো আর নির্জীব পদার্থ থেকে আমরা অজৈব যৌগ পাবো, ঠিক আছে। এইটা, এই যে মতবাদটা দিছে এই মতবাদটাকে বলা হয় বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ। তাহলে আমরা এই মতবাদটার কি নাম দিছে, বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ, বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ। আচ্ছা, আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু বলতো। প্রাণশক্তি মতবাদ, তাহলে এটা হচ্ছে যে কে বলছে, বার্জিলিয়াস বলছে, তাই তো। আর ওর মতবাদটাকে আমরা কি বলতেছি, বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ।
ওকে, এখন কথা হইতেছে যে সেই মতবাদটা দিছে 1808 সালে, ঠিক আছে? সেই মতবাদটা দিছে 1808 সালে যে সজীব পদার্থ থেকে জৈব যৌগ পাবো আর নিচি পদার্থ থেকে অজৈব যৌগ পাবো। এখন এই মতবাদটার উপর ভিত্তি করে আবার 1815 সালে সে একটা মতবাদ দাঁড় করাইছে, ঠিক আছে? 1815 সালে, 1815 সাল 15 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেন যে জৈব জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। তার মানে কি বুঝাইছে? সে তো 1808 সালে বলছে যে জৈব যৌগগুলো শুধু সজীব পদার্থ থেকে পাবো। এখন সজীব পদার্থ থেকে কিভাবে পাবো সেটা 1815 সালে একটা মতবাদ দিয়ে বলছে। এই মতবাদটাকে বলতেছি কি বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ, ঠিক আছে? তাহলে বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদটা আস্তে আস্তে পড়ি আমরা। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেন যে বিজ্ঞানী বার্জিলিয়াস বার্জিলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী জৈব যৌগসমূহ জৈব যৌগসমূহ জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী দেহে কেবল সজীব, উদ্ভিদটাকে কিন্তু সজীব হইতে হবে, প্রাণীটাকে সজীব হইতে হবে, মৃত মানুষ থেকে এটা উৎপন্ন হবে না, এটার কথা অনুযায়ী, ঠিক আছে? কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী দেহে প্রাণী দেহে প্রাণী দেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। ওকে, তো ও বলতে চাচ্ছে যে এই জৈব যৌগগুলো একটা রহস্যময় প্রাণশক্তির কারণে একমাত্র সজীব উদ্ভিদ আর প্রাণী থেকে উৎপন্ন হবে। তার মানে একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছে জৈব যৌগগুলোকে কখন আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারবো না, তাই না? ইনডাইরেক্টলি এটা বলে ফেলছে না সে? তার মানে সে এটা বলছে তাই পরীক্ষাগারে জৈব যৌগসমূহ প্রস্তুত করা সম্ভব নয়। পরীক্ষাগারে জৈব যৌগসমূহ প্রস্তুত করা সম্ভব নয়। প্রস্তুত করা সম্ভব নয়। ওকে, এই মতবাদ বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ নামে পরিচিত। তখন সব বিজ্ঞানী এই মতবাদ গ্রহণ করেন, ঠিক আছে? তখন সব বিজ্ঞানী এই মতবাদ গ্রহণ করেন। এই মতবাদ গ্রহণ করেন। ওকে, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ, এইটাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ। তার মানে এখন কথা হচ্ছে এই মতবাদ কি সঠিক নাকি ভুল, ঠিক আছে? তখনকার তো এত আপডেট ছিল না, 1815 দিকে তো এত আপডেটেড ছিল না, এত ল্যাবরেটরি সিস্টেমে ছিল না। তো পরবর্তীতে এটা বিজ্ঞানী তখনকার আমলে বিজ্ঞানীরা এটা গ্রহণ করে নিয়েছে, কারণ বিজ্ঞানীরা জানে ঠিক আছে, মানে অন্যভাবে যেহেতু প্রমাণ করা যাচ্ছে না তাহলে বার্জিলিয়াসের কথাটা ঠিক আছে। কিন্তু বার্জিলিয়াস যে কথাটা বলছে এটা একটা ভুয়া কথা, এটা একটা ভুয়া কথা, ঠিক আছে? ভুয়া কথা, এটা একটা হচ্ছে রহস্যময় ভুয়া কথা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি সত্যি না, ঠিক আছে? কারণ তখনকার আমলে বিজ্ঞানীরা এটা মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞানীরা আরো আপডেট তথ্য পাইছে তখন জানতে পারছে যে এটা ভুয়া কথা। এই ভুয়া কথা এটা কি প্রমাণ করছে? ভুয়া কথা এটা আবার বইয়ের কথা না, এটা আমি লিখছি, কিন্তু খেয়াল রাখিস, ঠিক আছে? এটা ভুয়া কথা। ওকে, তার মানে এটা যে ভুয়া কথা এটা পরবর্তীতে কিভাবে প্রমাণ হয়েছে? এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে জৈব পদার্থ প্রথম জৈব যৌগের প্রথম বিক্রিয়া, ঠিক আছে? জৈব যৌগের প্রথম বিক্রিয়া জৈব যৌগের প্রথম বিক্রিয়া ওকে, তাহলে জৈব যৌগের প্রথম বিক্রিয়াটা কে করছে? 1815 সালে কিন্তু বার্জিলিয়াসের তার প্রাণশক্তির মতবাদটা দিছে। এরপর হচ্ছে যে 1828 সালে প্রায় 13 বছর পর 1828 খ্রিস্টাব্দে ফ্রেডারিক
দ্বারা বিজ্ঞানীটার নাম ভুলে গেছি, ফ্রেডারিক উলার, ঠিক আছে। 1828 খ্রিস্টাব্দে ফ্রেডারিক উলার ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করা যায় এটা প্রমাণ করে বলছে। ফ্রেডারিক উলার কি করছে, জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করছে, জৈব যৌগ প্রথম ল্যাবরেটরিতে প্রস্তুত করছে, প্রথম ল্যাবরেটরিতে প্রস্তুত করেন, সেই জন্য তাই ওকে জৈব যৌগের জনক বলা হয়, জৈব যৌগের জনক। তার মানে এমসিকিউতে যদি আসে জৈব যৌগের জনক কে, আনসার করতে পারবো কিনা আমরা। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সে জৈব যৌগ তৈরি করতে চায়নি, সে চাইছে আরেকটা, মানে তার উদ্দেশ্য ছিল আরেকটা কিন্তু হয়ে গেছে আরেকটা, ঠিক আছে। মাঝখান দিয়ে কি করছে, এটা চোরের মতন ক্রেডিট নিয়ে ফেলছে, ঠিক আছে। এতে কিন্তু করতে চাইছে আরেকটা, এতে কি করতে চাইছে আমি তোকে দেখাই। এতে করতে চাইছে যে এতে ল্যাবরেটরিতে বিক্রিয়া দিছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন যেহেতু জৈব যৌগ নিয়ে পড়তেছস, তার মানে প্রতিটা যৌগের নামকরণ আমরা পড়বো, ঠিক আছে। কারণ জৈব যৌগটা পড়লে সব চ্যাপ্টারে যত যৌগ আছে সব যৌগের নামই তুই পারবি, ঠিক আছে। তো সেজন্য জৈব যৌগে কখনো না এই নামকরণ গুলা মিস করা যাবে না। এটাকে বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সে বিক্রিয়া দিছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু এটা অ্যাকুয়াস ছিল, অ্যাকুয়াস, এটার সাথে বিক্রিয়া দিছে সে লেড সায়ানাইডের, সংকেত কি, PbCnO2, ঠিক আছে। এটা হচ্ছে লেড সায়ানাইড, এই যৌগটার নাম কি, লেড সায়ানাইড। এটা বিক্রিয়া দিছে, তো তখন তৈরি হয়ে গেল কি, তখন তৈরি হয়ে গেল অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইডের সংকেত কি, অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড এটাও অ্যাকুয়াস আসছে, ঠিক আছে। ওকে, প্লাস লেড ক্লোরাইড আসছে, লেড ক্লোরাইড। লেড ক্লোরাইডের হবে কত, সলিড, এটা হচ্ছে সলিড লেড ক্লোরাইড। তো এখানে একটু সমতাকরণ করতে হবে, এটা হচ্ছে তার নর্মাল বিক্রিয়া ছিল আর কি, এখন তো অবশ্যই সমতাকরণ করতে হবে, ঠিক আছে। সমতাকরণ করলে এগুলো তোরা বুঝবি, এগুলোতে সময় খেয়াল লাভ নেই, এখানে 2 হবে আর এখানে 2 হবে, ঠিক আছে। সমতাকরণ করলাম। এখন কথা হচ্ছে যে সে চাইছে যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড যেটা বেরিয়েছে, এটা যে অ্যাকুয়াস বেরিয়েছে, এই অ্যাকুয়াস যেটা বেরিয়েছে অ্যাকুয়াসটাকে সে কঠিন করতে যাচ্ছে, মানে অ্যামোনিয়াম সায়ানাইড যেন কঠিন পদার্থ হয়, ঠিক আছে। অ্যাকুয়াস মানে কি, জলীয় না, এটাকে কঠিন করতে যাচ্ছে। তো পরবর্তীতে সে কি হচ্ছে, অ্যামোনিয়াম সায়ানাইডকে, এটা ছিল ফার্স্ট বিক্রিয়া, তার ফার্স্ট বিক্রিয়া এটা পাওয়ার পর সেকেন্ড বিক্রিয়া সে কি করছে, অ্যামোনিয়াম সায়ানাইডকে সে কঠিন করতে যাচ্ছে, অ্যামোনিয়াম সায়ানাইডকে সে কঠিন একটা পদার্থে পরিণত করতে যাচ্ছে। তার টার্গেট কি, টার্গেট হচ্ছে যে তার টার্গেটটাকে টিটা প্লাস হয়ে গেছে, তো টার্গেট হইতেছে তার অ্যামোনিয়াম সায়ানাইডটাকে কি করবে, কঠিন করবে, কঠিন পদার্থ করবে, কঠিন করবে, ঠিক আছে। এটা হচ্ছে তার টার্গেট। কারণ এটা এখন আছে কিসে, অ্যাকুয়াসে আসে, কিসে আসে, অ্যাকুয়াসে আসে। আচ্ছা, কঠিন কিভাবে করবে, কঠিন করার জন্য সে কি করছে, বাষ্পীভূত করছে, ঠিক আছে। কি করছে, বাষ্পীভূত করছে, বাষ্পীভূত করছে। বাষ্পীভূত করার পর দেখছে যে কঠিন তো হয় নাই, এটা কঠিন হয় নাই, কিসে হবে, দেখছে যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড যৌগটা আছে না, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড যৌগটা আছে না, অ্যামোনিয়াম সায়ানাইড যৌগে নতুন কিছু যৌগ হয় নাই, আবার কিছু চলেও যায় নাই, জাস্ট এই যৌগের মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলো নিজেদের মধ্যে আবার একটা স্ট্রাকচার তৈরি করছে, নিজেদের মধ্যে একটা গঠন তৈরি করছে বা পুনর্বিন্যাস, মানে এখন তো NH4CNO এভাবে সাজানো আছে না, জাস্ট এবার সাজানোটা একটু চেঞ্জ হয়ে গেছে, অন্যভাবে সজ্জিত হয়েছে, কিন্তু নতুন কোনো মৌল এসে যুক্ত হয়নি, আবার এখানে যে মৌলগুলো আছে এগুলো আবার কোনোটাও চলে যায়নি, এটাকে বলা হয় পুনর্বিন্যাস। বাষ্পীভূত করার পর কি হয়েছে, বাষ্পীভূত করার পরে হয়ে গেছে এটা পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস হয়ে গেছে। ওকে, তো পুনর্বিন্যাস হয়ে যাওয়ার পর এখন কি হয়েছে, এখন হয়ে গেছে যে এখন স্ট্রাকচারটা হয়ে গেছে NH2C, NH2 আর এখানে ডাবল বন্ড O, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখ, এখানেও নাইট্রোজেন একটা দুইটা ছিল, একটা নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন দুইটাই আছে,
এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানেও কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে, এখানে অক্সিজেন একটা আছে, এখানে অক্সিজেন একটা আছে। তার মানে কি নতুন কোনো মৌল এসে যুক্ত হয়েছে বা কোনো মৌল কি বাইরে হয়ে গেছে, এরকম কিছু ঘটনা ঘটছে? ঘটে নাই। শুধু হ্যাঁ সমান, এগুলোতে আসবে আস্তে আস্তে। তো এখন ব্যাপারটা কি, জাস্ট ওদের মধ্যে আরেকভাবে সজ্জিত হয়েছে, মৌলগুলো আরেকভাবে সজ্জিত হয়েছে। আরেকভাবে সজ্জিত হওয়াটাকে বলে পুনর্বিন্যাস, ঠিক আছে। আর এই যে যৌগটা গঠন হয়েছে এই যৌগটাকে বলা হয় ইউরিয়া। এই যৌগটার নাম কি? ইউরিয়া। ইউরিয়া। এখন ইউরিয়া যে হয়েছে, এই যে ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ, ঠিক আছে। ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ। তার মানে এখন কি প্রমাণ হয়ে গেল, সে অ্যাকচুয়ালি করতে চাইছে কি, সে অ্যাকচুয়ালি করতে চাইছে অ্যামোনিয়াম সায়ানাইডটাকে কোটিং করতে চাইছে, কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইডকে কোটিং করতে গিয়ে সে দেখছে যে ইউরিয়া তৈরি হয়ে গেছে। ইউরিয়াটা একটা জৈব যৌগ, সে তো জানে, কারণ ইউরিয়া কি মানুষের প্রস্রাব না? প্রস্রাবে ইউরিয়া থাকে না? বার্জিলাসের কথা অনুসারে ঠিকই আছে, প্রস্রাব তো আসলে মানুষের দেহেই তৈরি হয়, এটা তো ঠিক আছে, ঠিক না? সজীব উপাদান, সজীব পদার্থ থেকে তৈরি হচ্ছে জৈব যৌগটা। কিন্তু ইতে যে এই শালাই যে কঠিন পদার্থ করতে গিয়ে ইউরিয়া তৈরি করে ফেলছে, ইতে তো জানতো না এটা ইউরিয়া হবে। হ্যাঁ, এতে যখন ইউরিয়া হয়ে গেছে এটা তো চমকায় গেছে, এটা হচ্ছে বাজিটা কি হলো এখানে, তৈরি করতে কঠিন করতে লাগছিলাম, এটা তো জৈব যৌগ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই শালাই তো জানে যে 1815 সালে বার্জিলাস একটা কথা বলে ফেলছিল যে শুধু সজীব পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করা যায়, ল্যাবরেটরিতে এটা পসিবল না। এটা তো এখন বলতেছে বার্জিলাস তো ভুল বলছে, তার মানে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। যাক, আমি এখন ক্রেডিটটা নিয়ে ফেলি। এটা এখন পরবর্তীতে এটা চালাই দিছে কি ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করার জন্য আমি এটা প্রস্তুত করছি, ঠিক আছে, মিথ্যা কথা বলে দিছে আর কি। এটা তো আমরা বুঝি, কারণ আমরা আমরা তো সবচেয়ে বড় সোর নাকি। তার মানে ল্যাবরেটরিতে যে বলছে বার্জিলিয়াস, যে কথাটা বলছে তৈরি করা যায় না, বার্জিলিয়াস বলছে বার্জিলিয়াসের কথাটা ভুল, প্রমাণিত নাকি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা জৈব যৌগ নিয়ে পরিচয় মোটামুটি জানছি, ঠিক আছে। জৈব যৌগ কিভাবে তৈরি হয়েছে, জৈব যৌগ কেন ইয়ে হয়েছে। এখন প্রবলেম হয়ে গেছে, জৈব যৌগ তৈরি হতে প্রবলেম হয়ে গেছে কোথায় জানোস? পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছে যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, ঠিক আছে, জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। তো টপিকটার নাম হচ্ছে জৈব যৌগের আধিক্যতার কারণ। আমরা কেন জৈব যৌগ নিয়ে পড়ালেখা করব, ঠিক আছে। জৈব যৌগের কেন আধিক্যতা এত, জৈব যৌগের আধিক্যতার আধিক্যতার কারণ। ওকে, জৈব যৌগের আধিক্যতার কারণ। জৈব যৌগ পৃথিবীতে দেখা গেছে যে প্রায় 80 লক্ষটা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লাখ, 80 লক্ষ। সেখানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে যে অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষ। সংখ্যাটার ডিফারেন্স কত আশা করি বুঝতেই পারতেছস, 1 লক্ষ 80 লক্ষ, ঠিক আছে। তো যেহেতু কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করতেছি, তার মানে জৈব যৌগ, কেমিস্ট্রিতে অবশ্যই যৌগ গঠন হয়, কত ধরনের যৌগ গঠন হয়। তো তার মানে বেশিরভাগ 80 লক্ষই তো যদি জৈব যৌগের মধ্যে পড়ে, তার মানে আমরা যে জৈব যৌগগুলো নর্মালি আমরা চোখের সামনে দেখি, ঠিক আছে, যে যৌগগুলো আমরা নর্মাল চোখের সামনে দেখি এগুলো অ্যাকচুয়ালি জৈব যৌগ। তার মানে জৈব যৌগ নিয়ে স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে। জৈব যৌগ 80 লক্ষ, অজৈব যৌগ 1 লক্ষ। এখন কথা হচ্ছে জৈব যৌগ কেন কেন 80 লক্ষ, কেন এত সংখ্যায় বেশি, অজৈব যৌগের সংখ্যা কেন এত কম, ঠিক আছে। জৈব যৌগের এই আধিক্যতার কারণটা কি? এই আধিক্যতার কারণ হচ্ছে যে জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, কিছু ধর্ম আছে, এই ধর্মের কারণে এই আধিক্যতার কারণ। 1 নম্বর ধর্ম হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। 1 নম্বর ধর্ম কি? ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্ম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ক্যাটেনেশন ধর্ম কি, সমানতা কি, এগুলো আমরা সব পড়বো, ঠিক আছে। 2 নম্বর ধর্ম হচ্ছে সমানতা। আমার পড়ানোর স্টাইল সবসময় সেমই থাকে যে প্রথমে ট্রেলার দিই, কারণ ট্রেলার দিলে হালকা একটা আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। তারপর পলিমারকরণ। এই এই ধর্মগুলা কার আছে? জৈব যৌগের আছে। এই ধর্মগুলা থাকার কারণে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ, আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষ, ঠিক আছে। এই ধর্মগুলা থাকার কারণে, এই যে এই ধর্মগুলা যে আছে, এই ধর্মগুলো থাকার কারণে, জৈব যৌগে থাকার কারণে, এই লাইনটাও লিখে দিই, এই ধর্মগুলা
এই ধর্মগুলো থাকার কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি। ওকে, তাহলে বুঝতে পারছি আমি? একটু বুঝছস কিনা বল আমাকে। এখন আমরা ক্যাটেনেশন ধর্ম কি, সমানতা কি, পলিমারকরণ কি, হালকা 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 একটু ট্রেলার নিই, ঠিক আছে? হালকা হালকা ট্রেলার নিলে পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলস পড়বো, কিন্তু ক্যাটেনেশন ধর্মটা এখনই জেনে যাব, ফুল জেনে যাব ক্যাটেনেশন ধর্মটা কি। কিন্তু সমানতার পলিমারকরণ হচ্ছে এগুলো জাস্ট ট্রেলার দিব, কারণ সমানতা কি, পলিমারকরণ কি, এগুলো নিয়ে পরবর্তীতে ফুল একটা টপিকই আছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হোয়াট ইজ ক্যাটেনেশন, ঠিক আছে? আমরা যদি লিখি 1 নাম্বার ধর্ম হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশনটা কি? ক্যাটেনেশনটা কি? আচ্ছা, আমরা মোটামুটি এখন ইন্টারে পড়ি। ইন্টারে পড়ার পর আশা করি এরকম অনেকবার জীবনে, জীবদ্দশায় অনেকবার এরকম যৌগ দেখছি, কার্বনের একটা ধর্ম দেখছি আমরা। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে এভাবে চেইন আকারে যুক্ত হইতে থাকতে পারে, ঠিক কিনা? অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত থাকতে পারে, অসংখ্য কার্বন। এই যে অসংখ্য কার্বন নিজেদের মধ্যে যুক্ত থাকতে পারে, এটাই হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। তার মানে এই যে অসংখ্য কার্বন নিজেদের মধ্যে যুক্ত থাকতে পারে, এটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ইট ডাজন্ট ম্যাটার যে কার্বনের মধ্যে শুধু একটাই ইয়া থাকবে, মানে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকতে পারবে। এমন হইতে পারে যে কার্বনটা, একটা কার্বনের সাথে ডবল বন্ড আছে, আরেকটা কার্বনের সাথে আবার সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে? এরকম সিঙ্গেল বন্ড আকারে আছে, হোয়াট এভার। আবার এমন হইতে পারে ট্রিপল বন্ডও দেখা যেতে পারে, ঠিক আছে? ট্রিপল বন্ডও দেখা যেতে পারে, ঠিক আছে? মানে এরকম চেইন আকারে একটা চেইন গঠন করবে, অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত হয়ে একটা চেইন গঠন করবে, ঠিক আছে? এখন এমন হইতে পারে যে কি কার্বন এখানে চেইন, যে চেইনটা গঠন করছে এখানের মধ্যে কোনো, মানে সবগুলো সিঙ্গেল বন্ড, এমন হতে পারে কয়েকটা ডাবল বন্ড দেখা যেতে পারে, কয়েকটা ট্রিপল বন্ড দেখা যেতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? একটা কথা সবসময় মনে রাখবে, কার্বনের 4 হাত। কার্বনের কয়টা হাত? 4 হাত, 1 2 3 4, মানে 4টা যৌগের সাথে সে যুক্ত হতে পারে, ঠিক আছে? এখন একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত হওয়ার সময় 3টা হাত ইউজ করে বলছে, তখন এটাকে বলে ট্রিপল বন্ড। যদি একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত হওয়ার জন্য দুইটা হাত ইউজ করে বলে, তাহলে ডাবল বন্ড। আর একটা ইউজ করলে সেটা সিঙ্গেল বন্ড। ওকে, তাহলে ক্যাটানেশন বলতে অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত থাকবে, এটাই তো? এখন কত হইতেছে অসংখ্য কার্বন যে নিজেদের সাথে যুক্ত থাকবে, এটা ম্যাটার করে না যে এটা সবসময় শুধু চেনই গঠন করবে, ঠিক আছে? এটা তো এমন হইতে পারে, এটা এমন হইতে পারে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, এভাবে যুক্ত থাকতে পারে না? হুম, পারে কিনা বল? আবার এভাবে যুক্ত থাকতে পারে না? অসংখ্য কার্বন মোট কথা নিজেদের মধ্যেই তো যুক্ত আছে, তাই না? কার্বন কার্বন যুক্ত আছে, এভাবে যুক্ত থাকতে পারে, আবার এভাবে যুক্ত থাকতে পারে, এভাবে যুক্ত থাকতে পারে, পারে পারে কিনা? ওকে, তাহলে দেখ, কার্বন, অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত হয়ে একটা শিকলের মতো গঠন তৈরি করতে পারে, আবার অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত হয়ে একটা বলয় গঠন করতে পারে। বলয় মানে একটা চাকরিক, চাকরিক গঠন আর কি, সাইকেল, ঠিক আছে? বলয় গঠন করতে পারে, সাইকেলও গঠন করতে পারে। মোট কথা ক্যাটেনেশন ধর্মটা হচ্ছে অসংখ্য কার্বন নিজেদের সাথে সংযুক্ত থাকবে, এটা হচ্ছে ক্যাটেনেশনের সংজ্ঞা। তাহলে ক্যাটেনেশন সংজ্ঞাটা যদি আমি একটু লিখে দিই, তোকে যদি একটু লিখে দিই ক্যাটেনেশন সংজ্ঞাটা কি, যারা আমাকে অনুভব ফোন দিছে একটু ধরে। আচ্ছা, তাহলে আমরা ক্যাটেনেশনের সংজ্ঞাটা একটু লিখি, ঠিক আছে? কার্বনের অসংখ্য পরমাণু, কার্বনের অসংখ্য পরমাণু, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, নিজেদের মধ্যে যুক্ত হয়ে, নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড়, নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড়। আচ্ছা, কার্বনের 4 হাত, এটা আমরা ছোটবেলা থেকে জানার কথা, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির, ছোট বড়
বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কি বলবো আমরা? ক্যাটেনেশন বলবো, তাই তো? কার্বনের ক্যাটেনেশন বলে। আমি কিন্তু একদম সুন্দর করে নোট করে দিচ্ছি সবই, ঠিক আছে? মানে এই নোট খাতাটাই ফুল নিজের খাতায় কপি করে ফেলবি। ক্যাটেনেশন বলে। আচ্ছা, তার মানে এখানে আমরা একটা জিনিস জানছি যে কি, কার্বনটা একক বন্ধন হইতে পারে, দ্বিবন্ধনও যুক্ত থাকতে পারে, একক বন্ধন, দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে, তাই না? ত্রিবন্ধনেও থাকতে পারে। মোট কথা অসংখ্য কার্বন নিজেদের সাথে যুক্ত হতে পারলেই হয়েছে। ওকে। আচ্ছা, ক্যাটেনেশন, এখানে একটু বায়োলজি পড়ায়, ঠিক আছে? বায়োলজি না, মানে বায়োলজির মতন করে পড়ায় প্রতিটা ওয়ার্ড, ঠিক আছে? ক্যাটেনেশন ওয়ার্ডটা কোত্থেকে আসছে? ক্যাটেনেশন ওয়ার্ডটা আসছে ক্যাটেনা থেকে। কোত্থেকে আসছে? ক্যাটেনা। ক্যাটেনা এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে কি আমি বুঝাচ্ছি, এটা একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে? ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে যে শিকল। এবার আশা করি বুঝে গেছস, শিকল বা চেইন। এই যে এখানে কার্বন শিকল গঠন করতেছে না, চেইন গঠন করতেছে না, এটাই, এটা হচ্ছে কার্বনের ক্যাটাইনেশন ধর্ম। এখন শিকলটা যে সবসময় সোজাইতে হবে এমন না, একটা গোলাকার চেইনও তো গঠন করতে পারে, সাইক্লিক চেইন, ঠিক আছে? এই যে এখন কথা হইতেছে যে আরেকটা টপিক, এটা কেউ ক্লিয়ার করে দেয় না, এগুলা সব ক্লিয়ার থাকতে হবে আমাদের। সেটা হচ্ছে যে ক্যাটাইনেশন কি শুধু কার্বনের হয়? প্রশ্নটা হচ্ছে এখানে, আমি যদি এখানে একটা লিখে দিই, ক্যাটাইনেশন কি শুধু কার্বনের হয়? হয়ে গেল, ক্যাটাইনেশন কি শুধু কার্বনের হয়? কার্বনের হয়? উত্তর না। আর কার কার হয়? নাইট্রোজেনেরও হয়। আচ্ছা, আমি যদি নাইট্রোজেন এবং সালফারেরও হয়। সালফারেরও ক্যাটাইনেশন ধর্ম আছে, ঠিক আছে? সালফারেরও হয় ক্যাটাইনেশন ধর্ম। এইভাবে না লিখে সালফারেরও এ ধর্ম আছে, ঠিক আছে? সালফারেরও এ ধর্ম আছে। কিন্তু কথা হইতেছে যে কিন্তু কার্বনের মতন এত বেশি না, ঠিক আছে? কিন্তু কার্বনের মতন এত বেশি না। এই কথাটা দ্বারা কি বুঝাইলো? এই কথাটা দ্বারা বুঝাইলো কার্বন যে ক্যাটাইনেশন ধর্মের কারণ কত বড় চেইন গঠন করতে পারে, ও এত বড় চেইন আবার সালফার আর নাইট্রোজেন গঠন করতে পারবে না। এটা ঠিক আছে, ক্যাটাইনেশন ধর্ম আছে কিন্তু ছোট আর কি, ঠিক আছে? তাহলে আমরা একটু সংজ্ঞাটা বুঝে দিই। কার্বনের অসংখ্য পরমাণু, এই যে অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড়, যেমন এটা একটা ছোট না, ছোট বড়, এটা ডাজন্ট ম্যাটার যে অনেক বড় হইতে হবে, ঠিক আছে? ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল হতে পারে, ছোট বড় আকৃতির বা বলয়। এই যে এটা হচ্ছে শিকল, এরকম বলয় গঠন করছে, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে কার্বনিক ক্যাটাইনেশন বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটু লিখে দিই, কারণ একদম বেসিক ক্লিয়ার থাকতে হবে আমাদের। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ক্লোজড। ক্লোজড না, বদ্ধ, মানে বলয়, এটাকে এরকম বলে ক্লোজড। ক্লোজ কেন? এরকম একটা ক্লোজড হয়ে গেছে, ঠিক আছে? খোলা না, এগুলো তো খোলা। ওকে। তারপর হচ্ছে আমরা ক্যাটাইনেশন ধর্ম নিয়ে আমরা আরো কিছু জানতে হবে, যেহেতু ক্যাটাইনেশন এখানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ক্যাটাইনেশন থেকে আমাদের একটা কাজ হয়, ক্যাটাইনেশন থেকে ফুলারেন্স গঠন হয়। কি গঠন হয়? ফুলারেন্স। ক্যাটাইনেশন ধর্মের কারণে ফুলারেন্স গঠন হয়, ফুলারেন্স গঠন হয়। ফুলারেন্স গঠন হয়। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ফুলারেন্স, ঠিক আছে?
আচ্ছা আমরা কি জানি? আমরা জানি কার্বনের রূপভেদ আছে, তাই না? কার্বনের দুইটা রূপভেদ আছে। কার্বনের দুইটা রূপভেদ আছে না? হীরক আর গ্রাফাইট। হীরক আর গ্রাফাইট রূপভেদ মানে কি এটাও ভুলে গেলি? দুইটা রূপ, ঠিক আছে? হীরক আর গ্রাফাইট। তো এখন কথা হচ্ছে যে এখানে এই ফুলারিন্স হচ্ছে কার্বনের এক ধরনের রূপভেদই, ঠিক আছে? ফুলারিন্সের উদাহরণ যদি বলি আমরা, ফুলারিন্সের উদাহরণ, ফুলারিন্সের এক্সাম্পল, ফুলারিন্সের এক্সাম্পল কি হবে? যেমন কার্বন 32, মানে 32টা কার্বন, ঠিক আছে? এই যৌগটাতে আর কোনো উপাদান থাকবে না, আর কোনো মৌল থাকবে না, শুধু 32টা কার্বনই থাকবে, বুঝাতে পারছি? আবার কার্বন 50 এটাকে ফুলারেন্স বলতে পারি, আবার কার্বন 60 এটাকে ফুলারেন্স বলতে পারি, আবার কার্বন 70 এটাকে আমরা ফুলারেন্স বলতে পারি, ঠিক আছে? তার মানে কি আমরা কি শুধু এই যৌগগুলোকে ফুলারেন্স বলবো? 32, 50, 60, 70 এই যৌগগুলোকে ফুলারেন্স বলবো না? আচ্ছা আমি আগে এখানে লিখে দিই, কারণ সবই লিখে দিতে হবে। এখানে 32টি কার্বন আছে, এটা বুঝেছে, ঠিক আছে? 32টি কার্বন। এখানে কয়টা? এখানে হচ্ছে 50টা। একদম বাচ্চাদের মতন করে পড়াইতেছি। 60টা। এখানে আছে কয়টা? 70টা। এই চ্যাপ্টার পড়ে ফেলার পর তখন বুঝবি যে মানে কেমিস্ট্রিতে তুই জীবনে অন্য কোনো চ্যাপ্টার আটকাবি না। সেই জন্য এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 32টা কার্বন, তার মানে কখন আমরা ফুলারেন্স বলবো? ফুলারেন্স আমরা তখন বলবো যখন কার্বনের সংখ্যা 30 থেকে 70টার মধ্যে হবে, ঠিক আছে? কার্বন সংখ্যা কত হবে? 30 থেকে 70টি হবে। তার মানে কার্বন 30 এটাও একটা ফুলারেন্স, ঠিক আছে? আর একটা কথা বলা যায়, শুধু কার্বনই থাকবে, অন্য কোনো মৌল থাকবে না, অন্য কোনো মৌল থাকবে না, অন্য কোনো মৌল থাকবে না, ঠিক আছে? শুধু কার্বন থাকবে, অন্য কোনো মৌল থাকবে না। আচ্ছা ক্লজ দ্বারা বুঝবি যে আমি নেগেটিভ কিছু একটা বুঝাইছি, কারণ সব কথা তার এত ডিটেলস লিখতে হয় না, খুব বড় হয়েছে। ওকে, তা এখন কথা হচ্ছে যে আমাদের বইতে একটা এমসিকিউ আসে, মানে আমাদের বইতে না, মানে মেডিকেলের জন্য এই এমসিকিউটা প্রায় আসে মেডিকেলের জন্য, এই কার্বন 60 নিয়ে, ঠিক আছে? এই কার্বন 60-র আণবিক ভর, ঠিক আছে? এটার আণবিক ভর ডাইরেক্ট মুখস্থ করে ফেলবি। আর মুখস্থ না থাকলে সমস্যা নেই, ক্যালকুলেটর মারে দিবি। আণবিক ভর কত? 720। হ্যাঁ তুই ক্যালকুলেটরে মার, 12 × 60 মার, একটা কার্বনের ভর 12 না? হ্যাঁ ক্যালকুলেটরে বসাই দিলে হবে, ঠিক আছে? একটা কার্বনের ভর হচ্ছে কত? 12, তার মানে 60টা কার্বনের ভর 60 × 12, ঠিক আছে? তার মানে দেখবি 60 × 12 হচ্ছে 720 আসছে। আর এটা ক্যালকুলেটর মারতে গেলে তো তোর মাইর দিব আমি, এটা মুখস্থ 720 মারা কি আছে, সমীকরণ খাবি, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে ফুলারেন্সে কার্বন, একটা কার্বনের সাথে কিভাবে যুক্ত থাকে? কারণ বন্ধন তো অনেক প্রকার হইতে পারে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? আরেকটা স্টার মার্ক। ফুলারেন্সে ফুলারেন্সে একটি কার্বন আরেকটি কার্বনের সাথে আরেকটি কার্বনের সাথে আরেকটি কার্বনের সাথে কিভাবে যুক্ত থাকে? সমযোজী বন্ধনে যুক্ত থাকে, ঠিক আছে? তার মানে এমসিকিউ আসলে পারবো কিনা? সমযোজী বন্ধনে যুক্ত থাকে, ওকে? তাহলে মোটামুটি ক্যাটানোশন কি আমরা বুঝতে পারছি আশা করি। এখন আমরা যাব, ওকে, এখন আমরা যাব সমানুতা। সমানুতা নিয়ে এখন ডিটেলসে বলবো না, ডিটেলসে পরে, এটা জাস্ট ট্রেলার। এখন হচ্ছে সমানুতা। সমানুতা নিয়ে এত ডিটেলস পড়বো না। আমি যদি বলি উদাহরণ দিই, প্রথম উদাহরণ দিয়ে দিলে তাহলে ব্যাপারটা সহজ লাগবে, ঠিক আছে? ইথানল, ঠিক আছে? আরেকটা যৌগের নাম লিখি, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার।
ডাইমিথাইল ইথার। ওকে, তাহলে ইথানলের সংকেতটা যদি আমরা লিখি, ইথানলের সংকেত হচ্ছে যে CH3CH2OH। সংকেত কেন CH3CH2OH, এটা সবই আসবো আমরা, ঠিক আছে, জাস্ট এলাতেই যাচ্ছি। আর একটা যোগের সঙ্গে কেন এরকম হয়েছে, এরকম হয়েছে, এভাবে কেন হয়েছে, সবই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে। জাস্ট আমি পড়াইতে থাকি, তুই পড়তে থাক, কোনো টপিক বাদ যাবে না, এটা আমি প্রমিস করতেছি, কোনো টপিক বাদ যাবে না। ইভেন আমি এটা প্রমিস করতেছি, আমার এই নোট পড়ার পর তোর কোনো জায়গায় কোনো অ্যাডমিশন আটকাবি না, একাডেমিকে তো আটকাবার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। সাথে এটাও প্রমিস থাকতেছে যে আমি এটা পড়াই ফেলার পর এই চ্যাপ্টার দুনিয়া সব থেকে ইজি চ্যাপ্টার, ঠিক আছে। যদি আমি সব চ্যাপ্টার পড়াবার সময় বলি এটা দুনিয়ার ইজি চ্যাপ্টার, কেন কেন এখন কি তড়িৎ রসায়ন সব থেকে ইজি চ্যাপ্টার লাগতেছে না? থার্ড চ্যাপ্টার ইজি ইজি লাগতেছে না? কঠিন কিছু দেখছো যেখানে? এখন বাকিটা তোর প্র্যাকটিসের উপর। ওকে, এখন তাহলে ইথানল আর ডাইমিথাইল ইথার দুটা সংকেত লিখছি। একটা জিনিস খেয়াল করতো, এখানেও কার্বন দুইটা আছে, এখানেও কার্বন দুইটা আছে, এখানেও হাইড্রোজেন তিনটা আছে, সরি এখানেও হাইড্রোজেন ছয়টা আছে, দুই দুই কত, 4, তারপর কত 5, ঠিক আছে। এখানেও হাইড্রোজেন কয়টা আছে, এখানে এখানে 6 কেন থাকবে? একটু ওয়েট, কি পাগল হয়ে গেছে? কার্বনের 4 হাত না? এই যে তুই ভুলটা ধরতে পারছস, ভেরি গুড। এখানে হাইড্রোজেন কয়টা হবে? 3টা হবে। কারণ এখন এখন হাত ফিল হয়েছে কিনা দেখ, ওরও 4 হাত ফিল হয়েছে, এরও 4 হাত ফিল হয়েছে, এখন ঠিক আছে। এখন দেখ এখানেও কার্বন আছে 6, সরি হাইড্রোজেন আছে 6টা, এখানেও হাইড্রোজেন আছে 6টা, এখানেও কার্বন আছে 2টা, এখানেও কার্বন আছে 2টা, এখানে অক্সিজেন আছে 1টা, এখানে অক্সিজেন আছে 1টা, ঠিক না? কিন্তু ওদের গাঠনিক সংকেতটা ভিন্ন না। এখানে অক্সিজেন আছে লাস্টে, অক্সিজেন লাস্টে থাকার কারণে এটা OH মূলক হয়ে গেছে, মানে অ্যালকোহল মূলক, তাই না? আবার এখানে আছে ও মাঝখানে, তাই না? তার মানে দুইটার গাঠনিক সংকেতটা ভিন্ন হয়ে গেছে না? কিন্তু ওদের কিন্তু আণবিক সংকেত কিন্তু সেম। আণবিক সংকেত কি? C2H6O, তাই না? এটারও আণবিক সংকেত এটাই হবে, C2H6O। কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে সমানতা বলতে আমরা কি বোঝাচ্ছি? সমানতা বলতে আমরা এটা বোঝাচ্ছি যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে। এবং ভিন্ন তাদেরকে সমানু বলে, ঠিক আছে। ভিন্ন, আচ্ছা তাদেরকে সমানু বলে, এটা বলার দরকার আছে? গাঠনিক সংকেত ভিন্ন, আচ্ছা লিখে দিই, তাদেরকে 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 সমানু বলে, ঠিক আছে। তাদেরকে সমানু বলে, সমানু বলে। এবং ঘটমান বিষয়টিকে সমানুতা বলে, ঠিক আছে। এবং ঘটমান বিষয়টিকে ঘটমান বিষয়টিকে সেটিকে সমানুতা বলে, সমানুতা বলে। বুঝতে পারছি? তার মানে ইথানল আর ডাইমিথাইল ইথার একে অপরের সমাণু, বুঝতে পারছি? ইথানলের আণবিক সংকেত যদি বলি, আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত কি হবে? C6, সরি C2H6O, তাই না? এটারও যদি আণবিক সংকেত বলি, এটারও আ সংকেত লিখতেছি, ঠিক আছে। আণবিক সংকেত এটারও সেম, C2H6O, কিন্তু এটা হচ্ছে গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত ভিন্ন না? ওকে, এটা হচ্ছে ওর গাঠনিক সংকেত। তাহলে বুঝাতে পারছি সমাণু জিনিসটা কি, তাই না? আপাতত সমাণু জিনিসটা কি একটু কি বুঝে, এর এর বেশি বুঝতে হবে না।
ঠিক আছে, এর বেশি তোর বোঝা লাগবে না। আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ কিন্তু তুই একটু আগে পড়ে আসছস, তুই নিজেই বলছিস এটা সমান নাকি, বলছস না, কিন্তু এখন ভুলে গেছিস কাকে বলছস, তাই তো? না না, কিন্তু একটু আগে কাকে সমানে বলছিস এটা ভুলে গেছিস। হ্যাঁ, ঠিক আছে, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড এটার নাম কি ছিল, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সায়ানাইড, এটা সমান হচ্ছে যে, এটা সমান হচ্ছে যে ইউরিয়া, তাই না? এখানেও দেখ আণবিক সংকেত একই, ঠিক আছে, কারণ যতটা নাইট্রোজেন আছে ততটা হাইড্রোজেন আছে, যতটা কার্বন আছে যতটা অক্সিজেন আছে, সবকিছুর সংখ্যা সমান, নতুন কিছু যোগ হয় না, কিছু ইয়া হয় না, শুধু গাঠনিক সংখ্যাটা ভিন্ন। এটা তাহলে আমি দুইটা এক্সাম্পল দিয়ে রাখছি আর কি, ঠিক আছে, দুইটা এক্সাম্পল দিলাম, আপাতত একটু কি জান, সামান্য নেই, এর বেশি কিছু জানা লাগবে না, ঠিক আছে। তুই একটু মিউট করলে ভালো হয়, যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করবো তখন আনসার দিস, কেমন? এখন হচ্ছে পলিমারকরণ, পলিমারকরণ যে ওই আরো একটা ধর্ম ছিল আমরা জানতাম, সেটা হচ্ছে পলিমারকরণ, দুইটা ধর্ম অলরেডি জেনে গেছি, এখন আরেকটা ধর্ম পলিমারকরণ, এগুলো নিয়ে আমরা লাস্টে অনেক পড়ালেখা করবো, এগুলো নিয়ে এখন আপাতত এত ডিটেলস পড়ে লাভ নেই, কারণ এগুলো লাস্টে অনেক ফুল টপিক আছে। আপাতত ট্রেলার, ট্রেলার হচ্ছে কি, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, ছোট ছোট একটা যৌগ, ছোট ছোট কয়েকটা যৌগ মিলে, ছোট ছোট কয়েকটা যৌগ মিলে, অসংখ্য যৌগ মিলে, এই অসংখ্য যৌগ মিলে কি হয়ে যাবে, অসংখ্য যৌগ মিলে একটা বড় যৌগ গঠন করবে, ঠিক আছে, একটা বড় যৌগ গঠন করবে, এই বড় যৌগটাকে আমরা কি বলি, এই বড় যৌগটাকে আমরা বলি পলিমার, তাই না? এটাকে আমরা বলি পলিমার। আর এই ছোট ছোট যৌগগুলোকে আমরা কি বলি, মনোমার, ঠিক আছে, অনেকগুলো মনোমার মিলে অনেক একটা বড় যৌগ গঠন করে, এগুলোকে বলি আমরা পলিমার। আর এই বিক্রিয়াটাকে আমরা কি বলি, এই বিক্রিয়াটাকে বলি আমরা পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। সবকিছু দুনিয়ার ইজি টপিক, আমি বুঝি না যে কি নিয়ে ভয় পাস তোরা, বেসিক ঠিক থাকলে অটো লিখবি, যে জাস্ট হাত চলবে, যেমন আমার এখন হাত চলতেছে না, দুমদাম দুমদাম হাত চলতেছে জাস্ট, ঠিক আছে। তাহলে পলিমারকরণ সংজ্ঞাটাও লিখে দিই, ঠিক আছে, জিনিসটাকে একটু নিচে নামাই, সংজ্ঞাটা লিখে তাহলে একটা জায়গা পাইছি। ওকে, যে বিক্রিয়ায় একই যৌগের, সংজ্ঞাটা বুঝে দিব, যে বিক্রিয়ায় একই যৌগের, একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, বিশেষত বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু, বহু সংখ্যক অণু পরপর যুক্ত হয়ে, পরপর যুক্ত হয়ে, পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, জৈব যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়, পলিমারকরণ বলা হয়, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়, ঠিক আছে। তখন উৎপন্ন যৌগকে পলিমার আর মূল যৌগকে মনোমার বলা হয়, তখন উৎপন্ন যৌগকে পলিমার, পলিমার এবং এবং মূল যৌগকে মনোমার বলা হয়। মূল যৌগ মানে হচ্ছে একদম ভিত্তি যৌগ, এই যে এগুলা, ঠিক আছে, মূল যৌগকে মনোমার বলা হয়।
মনোমার বলা হয়। ঠিক আছে, আমরা যদি এখন এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে রাখলে তাহলে আপাতত একটা আইডিয়া হয়ে যাবে। যেমন অনেকগুলো ইথিলিন মিলে পলিথিন গঠন হয়। ঠিক আছে, এগুলো আমরা কেমনে গঠন হয় এগুলো পরে দেখবো, এই চ্যাপ্টারই আছে। ঠিক আছে, যেমন অনেকগুলো ইথিলিন থেকে কি গঠন হয়, পলিথিন গঠন হয়। ঠিক আছে, পলিথিন গঠন হয়। তারপর হচ্ছে আবার আমরা বলতে পারি অনেকগুলো অ্যাসিটিলিন থেকে বেনজিন গঠন হয়। ঠিক আছে, অনেকগুলো, দাঁড়া, তারপর হচ্ছে অনেকগুলো অ্যাসিটিলিন থেকে আবার বেনজিন তৈরি হয়। ঠিক আছে, তো কি বলবো, অনেকগুলো অ্যাসিটিলিন মিলে বেনজিন গঠন হয়, বেনজিন গঠন হয়। আচ্ছা, তাহলে মোটামুটি পলিমারকরণ কি একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা নর্মালি পলিমারকরণ যেটা জানি এভাবে পড়ে গেলে হবে না। ঠিক আছে, জৈব যৌগের ক্ষেত্রে জেবিকে একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিতে হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি আমি বুঝাই দিচ্ছি। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বহু সংখ্যক অণু পরপর যুক্ত হতে হবে, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বহু সংখ্যক অণু পরপর যুক্ত হয়ে বৃহৎ অণুবিশিষ্ট জৈব যৌগ গঠন করবে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন কার্বনে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তখন এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। হাইড্রোকার্বন মানে কি এটা বুঝাই দিয়ে আসছি, অনেকগুলো হাইড্রোকার্বন একটা চেইন হবে। ঠিক আছে, বা বদ্ধ একটা সাইক্লিক হবে, যেটাই হোক সেখানে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন অবশ্যই থাকতে হবে, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে। ঠিক আছে, এর বেশি থাকলে সমস্যা নেই, একটা দ্বিবন্ধন থাকতেই হবে বা একটা ত্রিবন্ধন থাকতেই হবে, এর বেশি থাকলে সমস্যা নেই। এটাকে বলবো আমরা, এই ধরনের যৌগকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ। তাহলে বুঝাতে পারছি কিনা বলতে একটু। আচ্ছা, এখন আমরা পড়বো জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, একটু সুন্দর করে নোট করে দিতে হবে। আচ্ছা, প্রথমত যদি জৈব যৌগের কথা বলি আমরা, এটা তো জৈব যৌগ। ঠিক আছে, জৈব যৌগ, জৈব যৌগ হচ্ছে যে মেনলি হচ্ছে দুই প্রকার। মেনলি কয় প্রকার, দুই প্রকার। জায়গা পড়া হবে কিনা কি জানে। আচ্ছা, মেনলি হচ্ছে প্রথমত দুই প্রকার। তাহলে দুই প্রকার গুলো কি আমরা একটু পড়ি। একটা হচ্ছে যে এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সাদা কালি, এলিফিট এলিফ্যাটিক যৌগ, এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, হোয়াট ইজ এলিফ্যাটিক ও হোয়াট ইজ অ্যারোমেটিক এগুলো একটু পর বুঝাবো। এলিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার। আমি যদি বলি এলিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার। এলিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার। এলিফ্যাটিক যৌগ কি কি আমরা যদি বলি একটু, ওয়েট। একটা হচ্ছে যে মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল বলতে কি এটা তো বুঝাই দিয়ে আসছি, আশা করি বদ্ধ শিকল কি এটাও বুঝাই দিয়ে আসছি। ঠিক আছে, মুক্ত শিকল যৌগ, মুক্ত শিকল যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ। হ্যাঁ,
আচ্ছা, একটা কথা মনে রাখবি, অ্যারোমেটিক মানে হচ্ছে বদ্ধ শিকল। এখন তাহলে বদ্ধ শিকলকে তো আমরা অ্যারোমেটিকে রাখার কথা, এলিফেটিকে কেন রাখছি, তাই তো? এলিফেটিকের মধ্যে যে বদ্ধ শিকল গুলা পাবো, এই বদ্ধ শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, শুধু একক বন্ধন থাকবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো লাল কালি দিয়ে লিখে দিই, তাহলে চোখে পড়বে। শুধু একক বন্ধন থাকবে। এগুলো নিজের খাতায় নোট করতে পারো, প্রিন্ট আউটও করতে পারো, ঠিক আছে? বাট নিজের খাতায় নোট করলে তাহলে জমবে না। ভেরি গুড। আর অ্যারোমেটিক যৌগ হচ্ছে কি, অ্যারোমেটিকের যৌগ হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে? একক বন্ধন থাকবে না। তার মানে অ্যারোমেটিক যৌগটা বদ্ধ শিকলের একটা উদাহরণ। আর এটাও একটা বদ্ধ অ্যালিফেটিক যৌগের মধ্যে বদ্ধ শিকল পড়ে, কিন্তু অ্যালিফেটিক যৌগের মধ্যে যে বদ্ধ শিকল যৌগটা পড়বে এখানে শুধুমাত্র একটা বন্ধন পাবো, ঠিক আছে? কার্বন কার্বনে কখনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, আমি এক্সাম্পল সহ দেখাই দিব। আর অ্যারোমেটিক যৌগে কখন একক বন্ধন থাকতে পারবে না, বদ্ধ শিকলের যৌগ হবে কিন্তু কার্বন কার্বনে অবশ্যই একটা বা এক, অবশ্যই কমপক্ষে একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে। বুঝতে পারছি কিনা বলতে একটু। তারপর অ্যালিফেটিক যৌগ মুক্ত শিকল যৌগকে আবার দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? মুক্ত শিকল যৌগকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি তোদেরকে নোট করে দিচ্ছি, এটার আমারও এটা কারণ আছে, যদিও আমি সব চ্যাপ্টারে নোট করে দিই, ঠিক আছে? সব চ্যাপ্টারে নোট করে দিই না, আমার কারণ হচ্ছে যে এই নোট দেখে আবার পরবর্তীতে পড়াইতে হবে, ঠিক আছে? সেই জন্য একটু ডিজাইন করতেছি, একটু সময় যাক, ঠিক আছে? একবারই তো করবো পরিশ্রম। সরল শিকল, মুক্ত শিকলের মধ্যে সরল শিকল হয়, আবার কি হইতে পারে, সরল শিকল আবার শাখা শিকল হইতে পারে, ঠিক আছে? সরল শিকল হইতে পারে, আবার শাখা শিকল হইতে পারে। একটু বুঝছস কিনা একটু বলতো। ওকে। তারপর শাখা শিকল আবার দুই প্রকার হইতে পারে। শাখা শিকল আবার কয় প্রকার হইতে পারে? দুই প্রকার। আমি যদি বলি, এই জায়গায় একটু ডিজাইন না করলেই হয়, মানে এটা ছোট জায়গা নেই। শাখা শিকল আবার দুই প্রকার, ঠিক আছে? শাখা শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে কি, এটা অলরেডি বুঝাই ফেলছি। সম্পৃক্ত মানে হচ্ছে ওই যে শাখাটা দেখা যাবে ওখানে কার্বন কার্বন আর কার্বনের মধ্যে শুধু একক বন্ধনই দেখা যাবে, ঠিক আছে? আর অসম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বনে ডবল বন্ড দেখা যেতেই পারে, এক কমপক্ষে একটা তো দেখা যেতেই পারে, আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড এক কমপক্ষে একটা দেখা যেতে হবে, ঠিক আছে? তাহলে মুক্ত শিকল হচ্ছে সরল শিকল, শাখা শিকল আবার দুই প্রকার। সেটা তো বুঝাতে পারছি আশা করি, বুঝাতে পারছি না? আচ্ছা, সরি, আমি কি বললাম এটা, শাখা শিকল দুই প্রকার না, আমি তো বলি, আমি ভাবতেছি এটা শাখা শিকল কেমন দুই প্রকার হয়, এটা হবে যে সরল শিকল আবার দুই প্রকার, ঠিক আছে? আর শাখা শিকলটাকে একটু উপরে উঠে ফেলি। হয়ে গেল, ইরেজার কই, ঠিক আছে কিনা দেখতে এবার। ওকে, ওকে। এখন হচ্ছে যে বদ্ধ শিকল আবার, বদ্ধ শিকল হচ্ছে আবার দুই প্রকার। বদ্ধ শিকল আবার কয় প্রকার? বদ্ধ শিকল আবার দুই প্রকার। বদ্ধ শিকল আবার দুই প্রকার। একটা হচ্ছে যে সুষম চাকরির যৌগ, একটু মিউট করলে ভালো হয়। সুষম চাকরির যৌগ, আর আরেকটা হচ্ছে যে বিষম চাকরির যৌগ। বিষম চাকরির যৌগ, এগুলো সবগুলো আমি এক্সাম্পল দিব, ঠিক আছে? সবগুলো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিব। সুষম চাকরির যৌগ, বিষম চাকরির যৌগ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ ঠিক সেম ভাবে দুই প্রকার। সুষম চাকরির যৌগ, একটা কথা সবসময় মনে রাখবি, সাইক্লিক আকারে যে যৌগগুলো পাওয়া যায়, মানে বদ্ধ শিকলের যে যৌগগুলো পাওয়া যায় এগুলো সবসময় দুই প্রকারই হয়। একটা হচ্ছে সুষম চাকরির যৌগ, একটা হচ্ছে বিষম চাকরির যৌগ। আর সুষম চাকরির যৌগ,
সুষম চাকরির যৌগ এখানে যা বোঝাবে এখানেও তাই বোঝাবে, ঠিক আছে? তার মানে আমরা একটা করলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? আমি এক্সাম্পল দিব, সুষম চাকরির যৌগ, আর এটাও আবার কি বিষম চাকরির যৌগ। তার মানে মোটামুটি জৈব যৌগের প্রকারভেদটা আমরা পড়ে গেছি, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? এই ফুড 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 প্রকারভেদটা আসবে এমসিকিউতে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এখানে কিছু টার্ম আমরা পাইছি যে সুষম চাকরির যৌগ, মুক্ত শিকল, সরল শিকল, এই সেই, ঠিক আছে? এগুলো কোনটা দ্বারা কি বোঝায় আমরা এখন একটু একটা একটা এক্সাম্পল দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম সুষম চাকরির যৌগ, আচ্ছা সুষম চাকরির যৌগের আগে আমরা প্রথমে পড়ি সরল শিকল কি, কারণ এটা একদম সহজ। সরল শিকল, সরল শিকল, সরল শিকল দ্বারা কি বোঝাচ্ছে? সরল শিকল দ্বারা বোঝাচ্ছে CH3, আমি যদি একটা উদাহরণ দিই, CH2, CH2, CH3, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করতো, এটা এক লাইনের একটা যৌগ না, এখানে কোনো শাখা প্রশাখা কিছু পাচ্ছ? একটা এক লাইন, জাস্ট একটা চেন, ঠিক আছে? এই ধরনের শিকলকে বলা হয় সরল শিকল, ঠিক আছে? এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। এই যৌগটার নাম কি? বিউটেন, কারণ চারটা কার্বন আছে, কিন্তু নামকরণ চারটা কার্বন, কার্বন থাকার কারণে কেন বিউটেন, এগুলো আমরা পরে জানবো, এখন না, ঠিক আছে? বিউটেন। তারপর হচ্ছে যে কি, আমরা শাখা শিকল বলতে কি বুঝি? শাখা শিকল, শাখা শিকল, ঠিক আছে? শাখা শিকল হচ্ছে যে ধর CH3, CH, এখানে আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, CH3, ধর একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, CH2, ঠিক আছে? CH3, এখানে একটা জিনিস খেয়াল করতো, এখানে একটা জিনিস খেয়াল করতো যে শাখা শিকলটাতে একটা চেন তো গঠন হয়েছে, চেনের সাথে আরেকটা চেন গঠন হয়ে যাচ্ছে না এখানে, এই পাশে শাখা গজাইছে না? মানে গাছের যেমন শাখা প্রশাখা গজায়, এখানে শাখা প্রশাখা গজাচ্ছে না? এই শাখাটা আমি খুব ছোট দিচ্ছি, এমন না যে শাখাটা একটু হবে, এটা অনেক বড় হয়ে যেতে পারে, এই শাখাটা একটা ছোট একটা শাখা অ্যাড করছে আর কি, তো এটাকে বলে শাখা শিকল, ঠিক আছে? আচ্ছা, সরল শিকলের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলছি যে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, তাই না? এটা হচ্ছে সম্পৃক্তের উদাহরণ, এই সরল শিকলটা হচ্ছে আমরা সম্পৃক্তের উদাহরণ দিছি, সম্পৃক্তর উদাহরণ, সম্পৃক্তর উদাহরণ। একটা অসম্পৃক্ত সরল শিকলের উদাহরণ দিই, একটা অসম্পৃক্ত সরল শিকলের উদাহরণ দিই, হ্যাঁ? তাহলে ফুল ক্লিয়ার থাকবে, তাই তো? ধর CH3, CH2, CH, ডাবল বন্ড CH2, এই যে ডাবল বন্ড একটা যে চলে আসছে, বা ট্রিপল বন্ড একটা যদি চলে আসে, বা ডাবল বন্ড যদি এক কমপক্ষে একটা চলে আসে, তাহলে এই এই যৌগটাকে বলবো অসম্পৃক্ত, ঠিক আছে? অসম্পৃক্ত, ঠিক আছে, কিন্তু তাই তো শাখা শিকল, সরি সরল শিকল কিনা, একটা মাত্র চেন, এখানে কোনো শাখা প্রশাখা নেই, ক্লিয়ার কিনা? ওকে। তারপর হচ্ছে এখন আমরা আরো কিছু টার্ম দেখতে হবে, সুষম চাকরির যৌগ, বিষম চাকরির যৌগ, ঠিক আছে? সুষম চাকরির যৌগ, সুষম, সুষম চাকরিক যৌগ, সুষম চাকরির যৌগ, ওকে। সুষম চাকরির যৌগ কোনগুলা? সুষম চাকরির যৌগগুলো হচ্ছে যে, নাম শুনে বুঝছি এটা চক্রাকার কিছু একটা হবে, বলে গঠন করবে, ঠিক আছে? আমি যদি একটা সিম্পল কথা বলি, সি সি সি, ঠিক আছে? আবার সি সি বলছি ভাবিস না, ওকে? তাহলে কার্বন বাকি হাতগুলো যেটা খালি আছে, এগুলোতে হাতগুলো ফিল আপ করে দিই, চারটা হাত ফিল আপ করে দিই, ঠিক আছে? একটা কথা সবসময় মনে রাখবি, এতদিন কি করছস আমার জানার দরকার নেই, কিন্তু আজকের পর থেকে জৈব যৌগ যখন থেকে পড়তেছস, এই যে একটা বন্ডের সাথে আরেকটা বন্ড অ্যাড করতেছস, কার্বনের সাথে কার্বন অ্যাড হবে, কার্বনের সাথে কখনো হাইড্রোজেন অ্যাড হবে না, মানে দাগটা কখনো হাইড্রোজেনে পাঠাই দিস না, কার্বনে পাঠাই দিবি, বুঝতে পারছি কিনা? কার্বনের বডিতে দিবি, কার্বনের সাথে কার্বনের বডি, ঠিক আছে? এগুলো কিন্তু টিচাররা খেয়াল করে। তো এটাকে সুষম চাকরির যৌগ কেন বলতেছে, দেখতো এই চক্রাকারটার যে গঠন হয়েছে, এখানে কার্বন ছাড়া অন্য কোনো যৌগ ছিল? কার্বনের কারণে চক্রাকার যৌগটা গঠন হয়েছে না? তাইলে আমি যদি লিখি চক্রাকারে, চক্রাকার যৌগে, চক্রাকারে, চক্রাকারটা শুধু কার্বনের জন্য গঠিত হবে, চক্রাকারটা শুধু কার্বনের জন্য গঠিত হবে, ঠিক আছে? শুধু কার্বনের জন্য গঠিত হবে, কার্বনের জন্য গঠিত হবে মানে সব কার্বন থাকবে, ঠিক আছে? মানে সব কার্বন, সবগুলো কার্বন থাকবে, কার্বন থাকবে,
আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। কারণ 3টা কার্বন আছে, 3টা কার্বন থাকার কারণে প্রোপ, আর যেহেতু অ্যালকেন সেজন্য প্রোপেন, আর যেহেতু চক্রাকার আছে সেজন্য সাইক্লোপ্রোপেন। হ্যাঁ জানি মাথার ওভাবে বুঝোস না কিছু, বাট এগুলো পরে, ঠিক আছে, এগুলো এখন না। আপাতত নামগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো তো নর্মালি ক্লাস 9-10 পড়ার কথা, ঠিক আছে। সাইক্লোপ্রোপেন এখন হচ্ছে বিষম চাকরির যৌগ। বিষম চাকরির যৌগ আমি ইচ্ছা করে ক্লাস 9-10 থেকে পড়াচ্ছি, যাতে একদম গোড়া থেকে ঠিক হয়, ঠিক আছে। যদি ইন্টার বইতেও আছে, বাট স্কিপ করি না আর কি, সবই পড়াবো, আর যাবে না একটা শিশু, ঠিক আছে। ঠিক সেম যৌগ, সেম যৌগ, কিন্তু এখানে তোর একটা অক্সিজেন চলে আসছে। হ্যাঁ, এখানে কি ঠিক আছে চক্রাকার গঠন হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে কি সবগুলো কার্বন ছিল? এটাতে নাই। এই সেজন্য এটাকে বলা হয় বিষম চাকরির যৌগ। বুঝতে পারছি? এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এটার নাম কি? ইথিলিন অক্সাইড। নামকরণ পরে বরাবর, ঠিক আছে। ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। তারপরে হইতেছে কি, এটা হচ্ছে বিষম চাকরির যৌগ। যৌগ কেন কেন? চক্রা চক্রটা শুধু চক্রটা শুধু কার্বনের জন্য গঠিত হয় নাই, কার্বনের জন্য গঠিত হয় নাই, হয় নাই। অন্যমূল অক্সিজেনও ছিল, ঠিক আছে। তাহলে মোটামুটি সুষম চাকরি বিষম চাকরির উদাহরণ বুঝছি কিনা? তাহলে মোটামুটি আমরা বুঝছি। তাহলে শাখা শিকলের যেহেতু কয়েকটা উদাহরণ দিচ্ছি, বিষম চাকরি সুষম চাকরি যেহেতু কয়েকটা উদাহরণ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ তো দিছি, কিন্তু আমরা আমরা শুধু একটা উদাহরণ দিই না, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলোর উদাহরণ দিই না, ঠিক আছে। অ্যারোমেটিক যৌগগুলো ছোট করে উদাহরণ দিতে পারি কিনা দেখি। সুষম চাকরি, যেমন সুষম চাকরির ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, অন্য কালার দিয়ে দিই। তোর বেনজিন, বেনজিনের কথাই বলি। বেনজিনের স্ট্রাকচার তো আকাশ একদম ইজি, ঠিক না? এই যে বেনজিন, বেনজিনে কিন্তু এখানে ডবল বন্ড থাকে, আবার এখানে সিঙ্গেল বন্ড থাকে। এখানে ডাবল বন্ড থাকবে, এখানে সিঙ্গেল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড থাকবে, এখানে সিঙ্গেল বন্ড থাকবে। বুঝাইতে পারছি? তার মানে ডাবল বন্ডটা শুরু হবে এখান থেকে, খেয়াল রাখিস। কিসের থেকে? এই যে এইখান থেকে হচ্ছে ডাবল বন্ডটা শুরু হবে। ওকে, এখন কার্বনের বাকি হাতগুলো ফিল আপ করে দে, একটা একটা করে সিএইচ এইচ লাগাই দিলে ফিল আপ হয়ে যাচ্ছে না? 4টা হাত ফিল আপ হয়ে যাচ্ছে না? দেখতো সবগুলো কার্বনের। তো এটা হচ্ছে সুষম চাকরিকের অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে যে বেনজিন, ঠিক আছে। একটা বিষম চাকরিকের উদাহরণ দিই, বিষম চাকরিকের উদাহরণ দিই। যদি বিষম চাকরিকের উদাহরণ দিই আমি, তাহলে হবে যে কি হবে, ঠিক বেনজিনের মতন একটা স্ট্রাকচার রাখ, স্ট্রাকচার রাখলাম বেনজিনের মতন। শুধু এখানে একটা একটা জিনিস, একটা কার্বন চেঞ্জ করে দিলে হচ্ছে না? একটা কার্বনের জায়গায় অন্য একটা যৌগ নিয়ে আসতে পারতেছি না? তারপর এটাতে কি হবে? নাইট্রোজেনে কিন্তু 3 হাত, নাইট্রোজেন কয় হাত? 3 হাত, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন 3 হাত অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে 2টা, তো এখানে একটা দিলাম। তার মানে এখানে ডাবল বন্ড যেহেতু দিচ্ছি, এটা এটা সিঙ্গেল বন্ড হবে, এটা আবার ডাবল বন্ড হবে, এটা সিঙ্গেল বন্ড হবে, এটা আবার ডাবল বন্ড হবে, ঠিক আছে। যেহেতু নাইট্রোজেন 3 হাত, প্রথম নাইট্রোজেনটা আমরা কনফার্ম করে নিছি, ঠিক আছে। এই পাশে ডাবল বন্ড দিছে, এই পাশে সিঙ্গেল বন্ড দিছে, তাহলে নাইট্রোজেন 3 হাত ফিল আপ হয়েছে। এবার হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হিসাব করছে, একটাতে ডাবল বন্ড থাকবে, এই পরটাতে থাকবে না, থাকবে থাকবে না, থাকবে থাকবে না, এরকম, ঠিক আছে। এখন যদি আমরা এইচ বসাই দিই, এইচ বসাই দিলাম, তারপর এখানে মানে এইচ বসাচ্ছি কেন, হাত ফিল আপ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। নাইট্রোজেন তো হাত ফিল আপই আছে 3 হাত। তো এই যৌগটাকে বলা হয় পিরিডিন। এই যৌগটাকে কি বলা হয়? পিরিডিন। তাহলে জৈব যৌগের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাসটা মোটামুটি সব ক্লিয়ার কিনা বলতে একটু, এটা আওয়াজ করতো। ওকে, তারপরে হইতেছে আমরা ইয়াতে যাই, কিছু ইম্পর্টেন্ট সংকেত পড়ি একটু পর পর। আমি চ্যাপ্টারটা এমন ভাবে সাজাইছি, ঠিক আছে, কিভাবে সাজাইছি তুই বুঝবি। একটু পর পর আমি কয়েকটা সংকেত রাখছি, ইম্পর্টেন্ট সংকেত, মানে পড়ার ফাঁকে ফাঁকে কয়েকটা সংকেত পড়ে ফেলবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট সংকেত একটু পর পর দেখবি যে একটা একটা টপিক শেষ করতেছি, আবার একটু পর পর কয়েকটা সংকেত পড়ে ফেলতেছি, কারণ জৈব যৌগের ক্ষেত্রে সংকেতগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট সংকেত, বেনজিন। এখন তুই বলতে পারো যে বেনজিন স্ট্রাকচার তো একটু আগে আঁকছে, আবার কেন?
ঠিক আছে, বেনজিন আর ন্যাপথালিন। বেনজিন আর ন্যাপথালিন নাকি, বেনজিন স্ট্রাকচার কেন আঁকছি আমি বলবো, আবার কেন আঁকতেছি। ন্যাপথালিন, এখন যে স্ট্রাকচারটা পড়ে আসি, এই স্ট্রাকচারটা কেমন ছিল, এই স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এমন ছিল না, ঠিক না? তারপর এখানে কি হবে, ডবল বন্ড সি, তাই তো? আর এখানে হাইড্রোজেন তারা ফিল আপ করে দেয়, সবগুলো হাইড্রোজেন দিয়ে দেয়, ঠিক আছে। পরীক্ষা তো এভাবে এভাবে কখনো তোকে স্ট্রাকচার দিবে না, পরীক্ষায় তোকে এমসিকিউতে এত বড় স্ট্রাকচার লিখে দিবে, লিখে দিবে না, পরীক্ষায় জাস্ট বলবে যে, বা প্রশ্নটা করবে যে এরকম, এই যোগটা কিসের সংকেত, বেনজিনের, ঠিক আছে, বা বেনজিনকে আবার কিভাবে লেখা যায়, বা বেনজিনকে এভাবে লেখা যায়। ডাবল বন্ড কোথায়, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড নেই, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড নেই, এখানে ডাবল বন্ড আছে, এটাও কিন্তু বেনজিন, ঠিক আছে। বেনজিনের এই সংকেতটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা সাইক্লিক যৌগ, ঠিক আছে, সাইক্লিক চক্রাকারে ঘুরতেছে, মানে বেনজিনের মধ্যে রেজোনেন্স ঘটে, রেজোনেন্স কি এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। আর এই স্ট্রাকচারটা দ্বারা বোঝাচ্ছে কি, এখানে ডাবল বন্ড আছে, এখানে নাই, এখানে আছে নাই, ঠিক আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এরকম আর কি। আর শীর্ষস্থ মানে শীর্ষগুলা দ্বারা বোঝাচ্ছে এখানে কার্বন আছে, এই যেখানে শীর্ষগুলো আছে এগুলো কার্বন আছে, বুঝতে পারছি। তার মানে বেনজিনকে কতভাবে লেখা যায়, কই আওয়াজ নাই কেন তোর, হ্যালো? আচ্ছা, তাহলে এখন আমরা ন্যাপথালিনের সংকেত কি হবে, ন্যাপথালিন সংকেত হচ্ছে এখানে কার্বন হবে, আর এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, ঠিক বেনজিনের মতন, বাট এখানে আবার আরেকটা স্ট্রাকচার দেখা যায়, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, ঠিক আছে। সবসময় মনে রাখবি এই কার্বন আর এই কার্বন ডাবল বন্ড হবে, ঠিক আছে। এখন বাকিটা হিসাব কর, তার মানে এখানে সিঙ্গেল বন্ড হবে, আবার এখানে ডাবল বন্ড হবে, ঠিক আছে, এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে আবার ডাবল বন্ড হবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানে যেহেতু ডাবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে, এখানে আবার ডাবল বন্ড হবে, এখানে আবার সিঙ্গেল বন্ড হবে, এখানে আবার ডাবল বন্ড হবে, এখানে আবার সিঙ্গেল বন্ড হবে, আর এখানে যে ডাবল বন্ড আছে এর পরেরটা, তার মানে এখানে কি হবে, সিঙ্গেল বন্ডই হবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। ন্যাপথালিনকে আবার কিভাবে লেখা যায়, ন্যাপথালিনকে লেখা যায় আমরা যদি বলি, ওকে, এইভাবে যদি আমরা শর্টকাটে সাংকেতিক চিহ্ন লিখি, সাংকেতিক লিখি এইভাবে, ঠিক আছে। কিন্তু ডাবল বন্ড গুলো কোথায় আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, ঠিক আছে। তার মানে ন্যাপথালিনের সংকেতটা আমরা বুঝতে পারছি। তাহলে ন্যাপথালিন আর বেনজিনের ইম্পর্টেন্ট সংকেত একটু পর পর আমরা ইম্পর্টেন্ট সংকেত করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের পেজে যাই। এখন হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে নাম, এখন হচ্ছে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে নাম এই টপিকটা করব। কার্বন সংখ্যার ভিত্তিতে নাম, ওকে। এটা কেমন কথা, আমি যদি বলি, এই পাশে যদি আমরা রাখি কার্বন সংখ্যা, এই পাশে আমরা রাখবো কার্বন সংখ্যা, ঠিক আছে, আর এই পাশে রাখবো আমরা নাম, সামনে রাখবো নাম। তাহলে ব্যাপারটা এখন কেমন হইতেছে আমি যদি দেখাই, কার্বন সংখ্যা নাম, ওকে। তাহলে আমি যদি এখন একটু লিখি, যদি কার্বন সংখ্যা এক হয়, একটা যৌগের মধ্যে যদি একটা কার্বন থাকে, ওই যৌগটার নাম মিথ হবে, ওই যৌগটার নাম কি হবে, মিথ হবে। একটা যৌগের মধ্যে যদি কার্বন দুইটা থাকে, ওই যৌগটার নাম ঈদ দিয়ে শুরু হবে, ঈদ দিয়ে শুরু হবে। নামকরণে যখন আসবো তখন আরো ডিটেলসে বলবো, বাট এটা আপাতত কার্বন, কার্বন সংখ্যা যখন 3 হবে এটার নাম কি হবে, প্রোপ, এটার নাম কি হবে, প্রোপ। কার্বন সংখ্যা যখন 4 হবে এটার নাম কি হবে, বিউট, এটার নাম কি হবে, বিউট। তারপর কার্বন সংখ্যা যখন 5 হবে এটার নাম কি হবে, প্যান্ট, এই প্যান্ট বলতে আবার তোর প্যান্ট ভাবিস না, ঠিক আছে, প্যান্ট। তারপর কার্বন সংখ্যা যখন 6 হবে তখন কি হবে, তখন হবে হ্যাক্স, তখন হবে হ্যাক্স, ঠিক আছে। যেহেতু আমাদের জায়গা নেই, আমরা একটু পরের পেজে চলে যাই, ওকে। আমরা কি দিছিলাম এখানে, এখানে দিছিলাম কার্বন সংখ্যা, এখানে দিছিলাম নাম, তাই তো।
দিয়েছিলাম নাম, তার মাঝখানে আমরা লাইন টানিয়ে দিয়েছিলাম। ওকে, তারপর কার্বন সংখ্যা যদি আমরা 6 পর্যন্ত আসছি, কার্বন সংখ্যা 7 হলে এটা হবে হ্যাপ্ট। হ্যাপ্ট, ঠিক আছে। কার্বন সংখ্যা 8 হলে হবে অক্ট। অক্ট। তারপর যে কার্বন সংখ্যা 9 হলে কি হবে? নন। কার্বন সংখ্যা 9 হলে কি হবে? নন। কার্বন সংখ্যা 10 হলে কি হবে? ডেক। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো দ্বারা বোঝাচ্ছে একটা যৌগের মধ্যে 10টা কার্বন আছে, কারণ আমরা তো জৈব যৌগ নিয়ে পড়বো। আমরা কি জানি জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে অনেকগুলো কার্বন থাকবে অবশ্যই, হাইড্রোজেন থাকাটা ইম্পর্টেন্ট না, বাট কার্বন তো অনেকগুলো থাকবে। তো একটা যৌগের মধ্যে যদি কার্বন 10টা থাকে, তাহলে ওর নামকরণের শুরুতে প্রথম ডেক থাকবে, ঠিক আছে। 9 দিয়ে শুরু হলো, নামের শুরুতে প্রথম নন থাকবে, এরপর ওর সাথে ওর কার্যকরী মূলক কি সেটার উপর ভিত্তি করে ওর নামকরণটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন সমগোত্রীয় শ্রেণীতে চলে যাই। সমগোত্রীয় শ্রেণীটা আমি লিখে রাখি, তাহলে ভিডিওটা লেন্দি হবে না। আমি আগে সংজ্ঞাটা লিখে রাখি। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী দ্বারা কি বোঝাচ্ছে? সমগোত্রীয় শ্রেণী দিয়ে বোঝাচ্ছে যে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী সমধর্মী জৈব যৌগ সমূহকে, ঠিক আছে। সমধর্মী জৈব যৌগ সমূহটা একসাথে লিখে ফেলছি অনেকটা, ঠিক আছে, যদি আলাদা করতে পারি ভালো হয়। সমধর্মী সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর, অর্থাৎ তাদের অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যা ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারি পাওয়া যায়, সারি বানান একটু কেমন জানি বোঝা যাচ্ছে না, নিচের লেখা নিজে বুঝি না। যে সারি পাওয়া যায় তাতে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি মিথিলিনমূলক পার্থক্য থাকে, তার মানে সংজ্ঞাটা কি বুঝাইছে, কিছু বুঝাচ্ছে এটা আমি জানি। আমি যদি এখন এক্সাম্পল দিই তখন বুঝে যাবি, ঠিক আছে। ধর CH4, ঠিক আছে। আবার ধর CH3, CH3, আবার ধর CH3, CH2, CH3, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল কর, এরা কিন্তু সবাই অ্যালকেন। এরা সবাই অ্যালকেন না? সবাই অ্যালকেন, সবাই অ্যালকেন, কারণ ওদের সংকেত CnH2n+2, CnH2n+2 এটা মেনটেন করছে, ঠিক না? n মানে কি? কার্বন সংখ্যা, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 2 1 2 প্লাস 2, ঠিক আছে, মানে 4। কার্বন সংখ্যা 1 হলে হাইড্রোজেন সংখ্যা হবে 4, কার্বন সংখ্যা 2 হলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 2 দ্বিগুণে 4 প্লাস 2 মানে 6, কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা 6, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটাও। এখন সবগুলা কিন্তু অ্যালকেন, তাই না? ইভেন অ্যালকেনটা আমি একটা সিরিয়াল অনুযায়ী সাজাইছি। প্রথমটাতে কার্বন সংখ্যা 1 রাখছি, তারপর কার্বন সংখ্যা 2 রাখছি, এরপর কার্বন সংখ্যা 3 রাখছি, এইভাবে সাজাইছি, ঠিক কিনা? তো এটাকে আমরা কি বলবো? আমরা আমরা একটু আগে পড়ে আসছি যে একটা কার্বন থাকলে এটাকে আমরা মিথ বলি। যেহেতু এটা অ্যালকেন, তার মানে এটার নাম অ্যালকেনের লাস্টে অ্যান যুক্ত হবে, মিথেন, ঠিক আছে। দুইটা কার্বন থাকলে আমরা ইথ বলি, তাহলে এটা কি হবে? ইথেন, নামকরণ হবে ইথেন। এটার 3টা কার্বন থাকলে প্রোপ বলি, তাহলে নামকরণ হবে প্রোপেন, যেহেতু অ্যালকেন মূলক এগুলা, প্রোপেন, এই সবগুলো অ্যালকেন মূলক, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল কর যে কার্বন ইয়াতে কি বলে, প্রথমটাতে আমরা কার্বনের সংখ্যা কত রাখছি? কার্বনের সংখ্যা আমরা রাখছি এখানে 1, এখানে কার্বনের সংখ্যা আমরা রাখছি 2, এরপর কার্বনের সংখ্যা রাখছি 3। একটা সিরিয়াল মেনটেন করে রাখছি না? সিরিয়াল মেনটেন করে অ্যালকেনের 3টা যৌগ লিখছি, তাই না? ওকে, তাহলে এখন দেখ, তুই একটা জিনিস খেয়াল কর, সিরিয়ালে যদি সাজাই আমরা, সিরিয়ালে সাজানোর পর আমরা দেখবো যে পরেরটার থেকে এর আগেরটার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে যে মিথিলিন মূলকের পার্থক্য, CH2 পার্থক্য। দেখ তো মিলছে কিনা? এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে 2টা, ঠিক না? তার মানে 2 থেকে 1 বাদ গেলে পার্থক্য হচ্ছে একটা কার্বনের। একটা কার্বনের পার্থক্য পাইছস? পাইছস। এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে হাইড্রোজেন আছে 6টা, 6টা থেকে 2টার মধ্যে পার্থক্য কত? 2 না? এই যে, তার মানে 2টা হাইড্রোজেনের পার্থক্য, মোট কথা CH2 মূলকের পার্থক্য পাইছি, তাই না? আবার যদি ঠিক সেম ভাবে এর পরেরটার সাথে এর আগেরটা করি, আবারও দেখবি যে CH2 মূলকেরই পার্থক্য পাচ্ছি, ঠিক না? এটাকে বলা হয় এই CH2 মূলকটাকে বলা হয় মিথিলিন, ঠিক আছে। মিথিলিন, মিথিলিন, CH2 এটাকে বলা হয় মিথিলিন। তার মানে ওভারঅল আমি যদি সোজা কথায় বলি,
এই যৌগগুলো আমি সিরিয়ালি যেভাবে সাজাইছি এবার সাজাইলে মিথিলিন মূলকের পার্থক্য পাই। আর মিথিলিন মূলকের পার্থক্য পাইলে আমরা বুঝবো ওরা সবাই একই গোত্রের মধ্যে পড়ে। যেমন এই যৌগগুলো সবগুলো অ্যালকেন গোত্রের মধ্যে পড়ে, ঠিক না? তার মানে এটা আমরা বলবো যে এই যে এই যৌগগুলা সবাই অ্যালকেন গোত্রের, অ্যালকেন গোত্রের, ঠিক আছে? আমরা অ্যালকেন দিয়ে উদাহরণ দিছি, আমরা যদি অ্যালকেন দিয়ে উদাহরণ দিতাম, আমরা যদি অ্যালকাইন দিয়ে উদাহরণ দিতাম, আমরা যদি অ্যালকোহল দিয়ে উদাহরণ দিতাম, আমরা একটা জিনিস খেয়াল করতাম, এই যে আগেরটার থেকে সিরিয়ালি সাজাইলে কার্বন সংখ্যা যদি সিরিয়ালি সাজাই ভাবে যৌগ গঠন করে পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিলে এর মিথিলিন মূলকের পার্থক্য পাবো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট সমগোত্রীয় হওয়ার একটা লক্ষণ। সেকেন্ডটা হচ্ছে কি, সমধর্মী। সমধর্মী বলতে কি বোঝাচ্ছে জানোস? সমধর্মী দ্বারা কি বোঝাচ্ছে আমি যদি বলি একটু পরের পৃষ্ঠায়, সমধর্মী দ্বারা কি বুঝাইছে সংজ্ঞাটার মধ্যে, ঠিক আছে? এটা বুঝিয়ে দিই। সমধর্মী দ্বারা বুঝাইছে, সমধর্মী দ্বারা বুঝাই এরা সবাই একই রাসায়নিক বিক্রিয়া দেয়, এরা সবাই একই রাসায়নিক বিক্রিয়া দেয়, মানে একই গোত্রের মধ্যে যত যৌগ পড়বে এরা সবাই কি করবে, একই বিক্রিয়া দিবে, এরা সবাই একই রাসায়নিক বিক্রিয়া দেয়, একই রাসায়নিক বিক্রিয়া দেয়, ঠিক আছে? এরা সবাই একই রাসায়নিক বিক্রিয়া দেয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, মিথেন, মিথেনের সাথে যদি ইয়ার বিক্রিয়া দেয়, অক্সিজেনের বিক্রিয়া দেয়, তাহলে কি কি তৈরি হবে? তাহলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সমতাকরণ করলে এখানে 2 হবে, এখানে 2 হবে, ঠিক আছে? ওকে। আমি যদি মিথেনের পর ইথিনেরও সেম বিক্রিয়া দিই, ইথেনের, ঠিক আছে, CH3 তাই তো? এটার সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই তখন কি হবে? কার্বন ডাইঅক্সাইডই উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। এবার বুঝতে পারছিস সেম বিক্রিয়া দেয় মানে কি? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। ওকে, কিন্তু এখানে সমতাকরণ করলে একটু ভিন্ন আসবে, এটা 2 বসবে, এখানে 3 বসবে, আর এখানে 7/2 বসবে, ঠিক আছে? 7/2 বসবে। যখন ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো দেখানো লাগবে তখন সমতাকরণ গুলো দেখাবো, এখন তো বিক্রিয়াতে আমরা ঢুকি নেই, ঠিক আছে? এখন আপাতত এগুলো মুখস্থ, জাস্ট এটা দেখাচ্ছি। আমাদের মেইন টার্গেট ছিল যে সেম জিনিসই উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এখানেও পানি উৎপন্ন হয়েছে, আবার ইথেনের সাথে বিক্রিয়া দিল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। তার মানে অ্যালকেন গোত্রের মধ্যে যত যৌগ পড়বে সবগুলো যৌগের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই, ঠিক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে, ঠিক আছে? এই ধরনের ঘটনা ঘটে বলে এদেরকে বলা হয় সমধর্মী। বুঝতে পারছি সমধর্মী কি, এটাও বুঝতে পারছি তাহলে, ঠিক আছে? তার মানে সমগোত্রের মধ্যে থাকতে হলে ওরা সমধর্মী হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে হয়ে গেল তাদের ক্রমবর্ধমান আণবিক ভর, অর্থাৎ তাদের অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যা ক্রমবৃদ্ধি, মানে সিরিয়ালি বৃদ্ধি করবো। কার্বন প্রথমে 1 লিখছি, তারপর দুইটা কার্বন, তারপর 3টা কার্বন, এরকম করে বাড়তে থাকলে তখন কি পাবো জানো? এরকম পরপর যদি একটা সারি তৈরি করি, তাতে যদি পাশাপাশি দুইটি যৌগের, মানে পরেরটা থেকে আগেরটার, ঠিক আছে, পাশাপাশি দুইটা যৌগ না, এই দুইটা পাশাপাশি না, আবার এই দুইটা পাশাপাশি না, ঠিক আছে? এই যে পাশাপাশি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌগগুলোকে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? এই সবগুলো যৌগকে আমরা CnH2n+2 দিয়ে প্রকাশ করতে পারতেছি না, একটা সাধারণ সংকেত, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করে। এই 3টা কন্ডিশন থাকলে আমরা এদেরকে বলবো ওরা সমগোত্রের মধ্যে পড়তেছে, ঠিক আছে? বুঝছস কিনা? যেমন সমগোত্র না, সমগোত্র না কেমনে বুঝবো? যেমন ধর একটা যদি উদাহরণ দিই, একটা ধর একটা অ্যালকেন মূলক নিলাম, অ্যালকেনের গোত্র নিলাম, আরেকটি অ্যালকোহলের নিলাম, ঠিক আছে? আরেকটি অ্যালকোহলের নিলাম। প্রথম কথা হচ্ছে যে অ্যালকোহল যে রাসায়নিক বিক্রিয়া দেয়, অ্যালকেন কি সেম রাসায়নিক বিক্রিয়া দিবে? মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে অ্যালকেন ইয়া দেয়, কি বলে, পানি আর কার্বন ডাই অক্সাইড দেয়, কিন্তু অ্যালকোহল কি অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়া দেয়, এটা কি ইয়া দিবে, পানি আর অক্সিজেন দিবে? দিবে না। তারপর এই দুইটার মধ্যে পার্থক্য কি কখনো মিথিলিন মূলক আসবে? আসবে না, ঠিক আছে? তার মানে এরা সমগোত্রীয় না, ঠিক আছে? সমগোত্রীয়, সমগোত্রীয়, সমগোত্রীয় না, ঠিক আছে? বুঝাতে পারছি? ওকে। তারপর আরেকটা লাইন আমাদের লিখতে হয় নরমালি, যে এটা এমসিকিউতে আসে, একই সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্য যৌগকে, একই সমগোত্রীয় শ্রেণীর, সমগোত্রীয় শ্রেণীর
প্রত্যেক সদস্য একই সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্য যৌগকে একটি সমগোত্র বা হোমোলগ বলে। ঠিক আছে, একটি সমগোত্র বা হোমোলগ বলে বুঝতে পারছি আশা করি সমগোত্রীয় শ্রেণী কি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা সমগোত্রীয় শ্রেণীর নাম এবং সাধারণ সংকেতের উদাহরণ পড়বো। ঠিক আছে, কয়েকটা সমগোত্রীয় শ্রেণীর। ওকে, তাহলে আমরা একটু ভিডিওটা পজ করে আমি একটা চার্টটা লিখে ফেলি। ঠিক আছে, ওকে। তাহলে কয়েকটা সমগোত্রীয় শ্রেণীর নাম, তাদের সংকেত কি আর উদাহরণ দেখবো। ঠিক আছে, যেমন আমি যদি বলি সমগোত্রীয় শ্রেণী, যেমন অ্যালকেন গোত্রের মধ্যে যে যৌগগুলো পড়বে ওদের সংকেত সাধারণত এরকম হবে CN H2N+2। ঠিক আছে, উদাহরণ কি, এই যে এরকম। ঠিক আছে, কার্বন যতটা দিব, এই যে N হচ্ছে কার্বন সংখ্যা, এরপর তো এগুলো তো পড়ে আসার কথা। ঠিক আছে, আর অ্যালকিন হচ্ছে কি, অ্যালকিন গোত্রের মধ্যে যে যৌগগুলো পড়বে ওদের সাধারণ সংকেত হচ্ছে এটা, কারণ ওরা সমগোত্রীয় বলে তো ওদের এর মধ্যে যে যৌগগুলো পড়বে সবার সাধারণ সংকেত এটা, মানে কার্বন যতটা থাকবে তার থেকে হাইড্রোজেন থাকবে 2 গুণ, CnH2n। যেমন ইথিন, প্রোপিন। ঠিক আছে, নামকরণ তো অলরেডি শিখিয়ে দিছি। অ্যালকিনের ক্ষেত্রে কি, লাস্টে ইন হবে না, যেতে অ্যালকিন ইন আছে, তার মানে আবার কার্বন সংখ্যার ভিত্তি করে আমরা নাম শিখছি যে একটা কার্বন থাকলে আমরা জানি মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তাহলে যেহেতু অ্যালকিনের মধ্যে পড়তেছে তাহলে ইথিন, প্রোপিন। অ্যালকিন মানে হচ্ছে অ্যালকিনে অবশ্যই ডাবল বন্ড থাকবে, শুধু ডাবল একটা ডাবল বন্ড থাকবে। আর অ্যালকাইনে হচ্ছে কি CnH2n-2। ঠিক আছে, মানে ট্রিপল বন্ড থাকবে মাস্ট। যেমন ইথাইন, যেহেতু এটি অ্যালকাইন তার মানে ইথাইন, প্রোপাইন। কারণ অ্যালকোহলের মধ্যে কি হবে, অ্যালকোহলের মধ্যে কিছু হবে না, আমি বলি অ্যালকোহল, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড, এই তিনটা যৌগের সঙ্গে অনেকটা একই। ঠিক আছে, CnH2n+1, এই দেখ CnH2n+1, CnH2n+1, শুধু CnH2n+1 এর সাথে যদি OH লাগে, OH লাগলে এটা অ্যালকোহল গোত্র হয়ে যাবে। তারপর COOH লাগলে এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, আর CHO লাগলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে। ঠিক আছে, শুধু কিটোনটা হচ্ছে CnH2nO, মানে অ্যালকিনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেলে তখন এটা কিটোন গোত্র হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি এক্সাম্পল সহ সব বলা আছে, এক্সাম্পল কয়েকটা, এগুলো এক্সাম্পল গুলো তোরা নিজেরা দেখলে বুঝবি। যে অ্যালকোহল কি CnH2n+1, মানে কার্বন যতটা সংখ্যা হবে তার 2 গুণের থেকে এক যোগ হবে, হাইড্রোজেন সংখ্যার সাথে একটা OH যুক্ত হবে, যেমন CH3OH। এখানে কার্বন একটা, তার মানে একটা হলে 2 into 1 মানে 2 একে 2 প্লাস 1 মানে 3, CH3 সাথে একটা OH যুক্ত হয়েছে এরকম। ঠিক আছে, যেমন এটার নাম হচ্ছে মিথানল, যেহেতু কার্বন একটা আছে, একটা থাকার কারণে নাম হয়েছে মিথ। আর যেটিতে অ্যালকোহল মূলক হলে নামের শেষে নল যুক্ত হয়, মিথানল। এখানে যেহেতু কার্বন দুইটা আছে তাহলে ইথানল। নামকরণটা আমরা পরে শিখবো। ঠিক আছে, আপাতত এই চারটা আমাদের নোট করতে হবে, আমি সুন্দর করে নোট করে দিয়েছি, এগুলো হচ্ছে নিজেরা নোট করে সুন্দর করে লিখে রাখবি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সমগোত্র কি এটা মোটামুটি আমরা বুঝে গেছি, তাই তো। তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, মানে সমগোত্রের মধ্যে যে যৌগগুলো পড়বে ওদের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি টপিকের নাম যদি বলি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমাদেরকে যেটা লিখতে হবে, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এটা অলরেডি বুঝে দিয়ে আসছি। এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সংকেত দ্বারা প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। তাহলে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় বলতে আমরা কি বুঝছি, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় বলতে যেমন অ্যালকেনকে আমরা কি, অ্যালকেন গোত্রের মধ্যে যারা পড়ে ওদের সবার সংকেত কি, এদের সবার সংকেত হচ্ছে CnH2n+2, তাই না। তারপর হচ্ছে যেমন অ্যালকোহল গোত্রের মধ্যে যারা পড়বে ওদের সবার সংকেত হচ্ছে যে CnH2n+1OH, তাই না। ঠিক আছে, তার মানে 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা বুঝাতে পারছি, এটা অলরেডি অনেকবার বুঝিয়ে দিয়ে আসি আমি। ঠিক আছে, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে,
এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, কার্যকরী মূলক থাকে। ব্যাপারটা কি বুঝাইছে ভাই? আমি যদি বলি যেমন অ্যালকোহল, অ্যালকোহলে অবশ্যই নামের শেষে কি থাকে? ওএইচ থাকে, তাই না? মানে সংকেতের শেষে ওএইচ থাকে। যেমন অ্যালকোহলের যদি একটা সংকেত দিই CH3CH2OH, ঠিক আছে? তারপর আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত দিই, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত দিই, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত দিই, তাহলে কি হয়? CH3CH2COOH, তাই না? এখন একটা কথা চিন্তা করতো, CH3CH2 এখানে CH3CH2 একটু পর্যন্ত মিল আছে, তার মানে একটু পর্যন্ত এই দুইটা জিনিস কখনো একটা যৌগের ধর্ম নির্দেশ করতেছে না। ধর্ম নির্দেশ করতেছে এটা না, ওএইচ, ওএইচ থাকার কারণে এটা অ্যালকোহল হয়ে গেছে, আবার COOH থাকার কারণে এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে। কিন্তু এর আগে COOH আর OH, মানে OH এর আগে বা COOH এর আগে কিন্তু সংকেতটা দুজনেরই সেম, দুজনেরই সেম না? তার মানে এই কার্যকরী মূলকের আগে যে জোট্টুর সংকেত থাকে, অট্টুর সংকেত কখনো একটা যৌগের ধর্ম নির্দেশ করে না, ধর্ম নির্দেশ করতেছে এই যে কার্যকরী মূলকটাই। এই যে যে জিনিসটা মানে একটা যৌগের ধর্ম নির্দেশ করে, ওই জিনিসটাকে আমরা বলবো কার্যকরী মূলক। তো যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক মানে কি? OH। এইটাকে কেন আমরা অ্যালকোহলের গোত্রের মধ্যে ফেলতেছি? অ্যালকোহলের গোত্রের মধ্যে ফেলতেছি এই ধরনের যৌগকে, কারণ ওদের নামের শেষে ওএইচ, সংকেতের শেষে ওএইচ থাকে। ওএইচটা হচ্ছে অ্যালকোহলের ধর্ম, সেজন্য ওরা হচ্ছে অ্যালকোহল গোত্রের। ঠিক সেম ভাবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। আশা করি আমি বুঝিয়ে দিতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি বলি এটা অন্য কালার দিয়ে এটা মার্ক করে দিই, যেমন এটা হচ্ছে ওর কার্যকরী মূলক। কার্যকরী মূলক কেন কার্যকরী মূলক? কেন কার্যকরী মূলক? কারণ ওরা ধর্ম নির্দেশ করে, তাই। ঠিক আছে, কার্যকরী মূলক, কার্যকরী মূলক ওরা যৌগের ধর্ম নির্দেশ করে, যৌগের ধর্ম নির্দেশ করে। যেতে পারছে কিনা? কার্যকরী মূলক, এদের একটি কার্যকরী মূলক থাকে, ঠিক আছে? তারপর সমগোত্রীয় শ্রেণীর আরো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে যদি বলি এক হচ্ছে, এখন 3 না? 3, ওকে। পাশাপাশি দুইটি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এটা আশা করি আর বোঝানো লাগবে না। পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে, দুটি সমগোত্রকের মধ্যে দুটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, দুটি মিথিলিন মূলক, দুটি মানে কি আবার? পাগল হয়ে গেছি নাকি? মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলক, মিথিলিন মূলকের সংকেত কি? CH2, ঠিক আছে? আচ্ছা, এখানে এই হাতটা দেখে কি কখনো ভাববি যে এটা হাইড্রোজেনের হাত? এই হাতটা কারণ হাইড্রোজেনের সাথে লাগানো, এরকম ভাববি? ভাববি না। কার্বনের 4 হাত, 4 হাতের মধ্যে 2টা হাত হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত, আর 2টা হাত হচ্ছে ফাঁকা, ঠিক আছে? পার্থক্য থাকে, পার্থক্য থাকে। আমি যদি এক্সাম্পলটা দেখাই, এক্সাম্পলটা আমি বুঝাবার আশা করি কোনো দরকার হবে না। একটা হচ্ছে যে ইথেন, এটা হচ্ছে ইথেন, ঠিক আছে? ইথেনের পর কি আসে? প্রোপেন না? প্রোপেন, ঠিক আছে? এরা দুইজনে হচ্ছে অ্যালকেন, এরা দুইজনে অ্যালকেন, কিন্তু ওদের কার্যকরী মূলকের মধ্যে পার্থক্য কত? এটার থেকে এটার পার্থক্য হচ্ছে CH2, তাই না? এটা একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি আমি, তাই এটা এখন আর আমি বুঝাচ্ছি না। তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা হচ্ছে 4 নাম্বার হচ্ছে যে কি বলা যায় দেখি বল। আচ্ছা, এদেরকে একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়, ঠিক আছে? আমি যদি বলি এদেরকে একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়, পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। কথাটা মানে বুঝছস?
কথাটা মানে হইতেছে যে আমরা ইথেনকে যেভাবে প্রস্তুত করতে পারবো প্রোপেনকেও ঠিক সেম ভাবে প্রস্তুত করতে পারবো, ঠিক আছে? যদি উদাহরণ দিই, এক্সাম্পল দিই, ধর CH2 ডবল বন্ড CH2 এটা ইথিন, ঠিক না? ইথিন থেকে আমরা কি প্রস্তুত করব? ইথেন প্রস্তুত করব। ইথিন থেকে আমরা কি প্রস্তুত করব? ইথেন প্রস্তুত করব। তাহলে কি হবে? আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে আমরা এটা কত হয় নিকেলের অনুপস্থিতিতে, এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা পরে কাজে লাগবে। 250°C তাপে নিকেলের অনুপস্থিতিতে আমরা যদি ইথিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই তখন কি তৈরি হয়? ইথেন তৈরি হয়, ঠিক আছে? তখন কি তৈরি হয়? ইথেন তৈরি হয়। ঠিক সেম ভাবে আমরা প্রোপেনও তৈরি করব। প্রোপেন তৈরি করার জন্য কি নিতে হবে? আমাদেরকে প্রোপেন তৈরি করার জন্য প্রোপিন নিতে হবে, ঠিক আছে? প্রোপিন নিতে হবে না? CH2 ঠিক সেম ভাবে আমরা কি কার সাথে বিক্রিয়া দিব? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব। যেতে পারছি? আবার ঠিক নিকেলের উপস্থিতিতে 250°C এর নিয়ে, ঠিক আছে? তাহলে কি হবে? এখন প্রোপেন তৈরি হবে, তাই না? এবার ক্লিয়ার হয়েছে কিনা বল? ওকে, তাহলে এগুলো হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর কয়েকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে আমার মনে পড়তেছে না, ঠিক আছে? কিন্তু মনে পড়তে হবে আমার, ঠিক আছে? কেন মনে পড়বে না? পাঁচটা, পাঁচটা হচ্ছে যে এখন হচ্ছে 5 নাম্বার না? না, এটা মনে হয় 4 নাম্বার। এই যে 4 নাম্বার। আচ্ছা, একই সমগোত্রীয় একই সমগোত্রীয় একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের লেখা বোঝা যাচ্ছে? আমি মনে হচ্ছে আমি পরীক্ষার খাতায় লিখতেছি, খালি লিখতেছি, বলতেছি, লিখতেছি। যৌগসমূহের একই, আমি পরীক্ষা দিতেছি আর কি, নিজে শিখে আসছি, নিজে পরীক্ষা দিতেছি, ঠিক আছে? কার্যকারী মূলক থাকায় এদের রাসায়নিক ধর্ম সাদৃশ্য থাকে, ঠিক আছে? যে মূলক থাকায় এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে। রাসায়নিক ধর্ম মানে কি আমি বুঝাই দিয়ে আসছি, কিন্তু ভুলে গেছো তো আমি জানি। এদিকে আমি কত, ভেরি গুড, ঠিক আছে? যদি বতুর কথা এখনো বলি নাই, তুই আগে বলে দিচ্ছিস। আমি তো এখনো বতুর কথা বলিই নাই, ঠিক আছে? একটু আগে কি দেখাইছি? অ্যালকেনের সাথে অক্সিজেন যুক্ত করলে সবসময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর পানি তৈরি হয়, ঠিক না? তাহলে ওই দুইটা এক্সাম্পল হচ্ছে কি? আমি যদি একটু কপি করে নিয়ে আসতে পারি কিনা দেখি তো। এই যে, সরি, আমি তো ডাইরেক্ট কপি করতে পারতেছি। যাক, কপি, কত সুবিধা, তাই না? সেই জন্য সাজিদ তো নোটপ্যাডে নোট করে, ক্লাসেও নিয়ে যায় নোটপ্যাড এটা। কারণ এখন আর খাতায় লিখে লিখে নোট করার সময় নেই। এখন একটা কথা লিখবি, এটা কপি পেস্ট করে সব জায়গায় বসাই দিতে থাকবো। হুম, টিচার ওর দিকে তাকায় থাকে, বলে যে ভাবে যে খুব বড় লোক, জিজ্ঞেস করে এটা কত নিছো। এটাই পাবলিক ভার্সিটির আরো একটা উদাহরণ, যে পাবলিক ভার্সিটিতে আমার আমার মন মতো নোট করতে লাগছে, আমি দরকার ল্যাপটপ নিয়ে যাবো গা, ঠিক আছে? কম্পিউটার একটা নিয়ে যাবো গা, কেউ কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু প্রাইভেটে এরকম নিয়ে গেলে প্রাইভেট বলবে এখানে মস্কারি করতে আসছোস, কারণ এটা স্কুল, যে প্রাইভেট স্কুলের মতন। ইয়েস, এই যে পারফেক্ট একটা টার্ম বলছো একবার ফাইনালি, এটা আমার মুখে আসতেছিল না। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক ধর্ম সেম থাকবে, ঠিক আছে, কিন্তু ভৌত ধর্ম ভিন্ন হবে, ঠিক আছে? এই লাইনটা লাল কালি দিয়ে লিখে রাখছি, তুই এরকম কালার পেন দিয়ে নোট করিস, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আকর্ষণীয় হবে। সমগোত্রীয় শ্রেণীর সমগোত্রক গুলো, সমগোত্রক মানে কি? সমগোত্রীয় একটা সমগোত্রের মধ্যে যে যৌগগুলা থাকে আর কি, ঠিক আছে? শ্রেণীর সমগোত্রক গুলো, সমগোত্রক গুলো ইয়াতে থাকে, কি বলে?
ভৌত ধর্ম ভিন্ন হয়, সমগোত্রগুলোর মধ্যে ভৌত ধর্ম ভিন্ন হয়। মধ্যে ভৌত ধর্ম ভিন্ন হয়, ঠিক আছে। ওকে, যেমন বৌদ্ধ ধর্মগুলা কি, বৌদ্ধ ধর্ম মানে হচ্ছে যে ধর্ম যেটা আমরা খালি চোখে দেখতে পারি, ঠিক আছে। তো বৌদ্ধ ধর্মগুলা যদি নিয়ে আমরা বলি, বৌদ্ধ ধর্মগুলা কি কি, বৌদ্ধ ধর্মগুলা হচ্ছে যে, যেমন হচ্ছে যে গলনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাই না। তারপর আমরা বলতে পারি ঘনত্ব, ঘনত্ব, বুঝতে পারছি। এখন একটা এক্সাম্পল দিয়ে দিলে, আমি কিন্তু কখন কখন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তুই তো তোর থেকে মনে হতে পারে আমি শুধু এক্সাম্পল একটা দিয়ে দিছি। হ্যাঁ, দেখবি যে এমসিকিউ আসবে যে আমার এক্সাম্পল গুলা থেকে, খেয়াল রাখতে হবে ব্যাপারটা, ঠিক আছে। আমি ওই এক্সাম্পল গুলো দিব যেগুলো এমসিকিউ তে আসবে। তোর থেকে এমনি মনে হতে পারে যে দুটো এমনি একটা এক্সাম্পল লাগাই দিতেছে বোঝার জন্য, বোঝার জন্য না, পড়ার জন্য দিচ্ছি, ঠিক আছে। যেমন মিথানলের স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আবার ইথানলের স্ফুটনাঙ্ক, দুইটাই কিন্তু সমগোত্র মধ্যে পড়তেছে, কারণ দুইটা অ্যালকোহল, ঠিক না, কিন্তু ওদের মধ্যে ভৌত ধর্মগুলো ভিন্ন হবে। ইথানল সি টু H2N S5 OH, ঠিক আছে। স্ফুটনাঙ্ক কত হবে, স্ফুটনাঙ্ক হবে এর ক্ষেত্রে হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বুঝতে পারছি এবার। আচ্ছা, কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব চেঞ্জ হয়, কারণ কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে না, স্বাভাবিক। এখানে কার্বন আছে মাত্র একটা, একটা কার্বন থাকার কারণে যৌগটা একটু ছোট হবে এটার থেকে, কারণ এখানে কার্বন দুইটা আছে, আবার হাইড্রোজেনের 5টা আছে, এখানে তো হাইড্রোজেন 3টা আছে। তার মানে ইথানল থেকে মিথানল যৌগটা একটু ছোট হবে, ঠিক না। তো ছোট হলে এটা স্ফুটনাঙ্ক কম হবে 65 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ইথানলের ক্ষেত্রে, ইথানলকে যদি আমি ফুটাতে চাই, ফুটাতে মানে কি, এদের মধ্যে বন্ডিংটা ভেঙে যাবে না। তো এই মিথানল থেকে ইথানলের মধ্যে বন্ডিংটা ভাঙতে ভাঙতে একটু বেশি তাপমাত্রা দেওয়া লাগবে না, কারণ এখানে কার্বন সংখ্যা বেশি, চেনটা একটু বেশি লম্বা। এই যে এই কারণে কার্বন সংখ্যার চেঞ্জের কারণে এটা হয়, ঠিক আছে। তো কিন্তু দুইটাই কিন্তু অ্যালকোহলমূলক, মানে অ্যালকোহল যৌগ। তাহলে বুঝাতে পারছি, তাই তো। তাহলে আজকের ক্লাস কিন্তু এতটুকুই, কিন্তু এতটুক হয়েও এতটুক না, কারণ আবার কিছু কয়েকটা যোগের নাম পড়বো, যোগের সংকেত পড়বো, ইম্পর্টেন্ট সংকেত, ঠিক আছে। কারণ আমরা কি বলছিলাম ক্লাসের মাঝখানে মাঝখানে একটা ইম্পর্টেন্ট সংকেত পড়ে ফেলবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট সংকেত। আমি যদি প্রথমে বলি থায়োফিন, প্রথমে কার কার সংকেত পড়বো এটা পড়ি, ঠিক আছে। প্রথমে পড়বো থায়োফিন, ঠিক আছে, থায়োকিন লাগতেছে এটা, থায়োফিন। এরপর আমরা পড়বো ফিউরান, ঠিক আছে। এরপর আমরা পড়বো পাইরল, পাইরল। তারপরে দিছে পিরিডিন, ঠিক আছে। এই চারটা যোগের আমরা সংকেত পড়বো, সবগুলা সেমই, ঠিক আছে। সবগুলো সেম কেন, কারণ হচ্ছে প্রথমে কি করবে, একটা ঘর আঁকবি, ঘর বলতে এরকম একটা ঘর আঁকবি সবগুলোর ক্ষেত্রে। আমি মিল রেখে রেখে রাখছি এগুলা, সেই জন্য এই ইম্পর্টেন্ট যৌগ যখন এগুলা পড়তেছি তখন এই চারটা একসাথে পড়তেছি, কারণ চারটার মধ্যে একটা মিল পাবি, মিল পাচ্ছিস না। আলাদা 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 পড়লে তখন আবার গুলাই ফেলতি, ঠিক আছে। পিরিডিন, পিরিডিন যা একটু চেঞ্জ হবে, পিরিডিন হচ্ছে আমি একটু আগে দেখা আসছি বেঞ্জিনের সাথে, মানে অ্যারোমেটিক যৌগের, ভুলে ভুলে গেছি আমি জানি, বাট এই তিনটা হচ্ছে একই, ঠিক আছে। এই তিনটার মধ্যে একই। প্রথমে কি করবি, প্রথমে হচ্ছে যে এরকম চারটা কার্বন রাখবি, চারটা কার্বন এটার সাথে এটা ডবল বন্ড লাগাই দিবি, এটার সাথে এটা ডবল বন্ড, এটার সাথে এটা ডাবল 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 বন্ড, বুঝতে পারছি। তারপর এটার সাথে এটা যুক্ত হবে না, তারপর এটার সাথে এখানে এখানে কিছু একটা থাকবে, এখানে এখানে হচ্ছে জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে। কার্বন সবার 4 হাত ফিল হয়েছে, হয় নাই, কেন হয় নাই, কারণ এদের 3 হাত, তাহলে এখানে হাইড্রোজেন লাগাই দে, হাইড্রোজেন লাগাই দে,
হাইড্রোজেন লাগাই দে, হাইড্রোজেন লাগাই দে। ঠিক সেম ভাবে এখানেও হাইড্রোজেন লাগাই দে, হাইড্রোজেন লাগাই দে, হাইড্রোজেন লাগাই দে, হাইড্রোজেন লাগাই দে। ওখানে সেম হবে না? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। থায়োফিন হবে যখন এখানে সালফার যুক্ত থাকবে, তখন কি থাকবে? সালফার যুক্ত থাকবে, ঠিক আছে? ফিউরান হবে যখন এখানে অক্সিজেন যুক্ত থাকবে। পাইরল হবে যখন এখানে নাইট্রোজেন যুক্ত থাকবে, কিন্তু নাইট্রোজেন হাত কয়টা? তিনটা না? কয়টা হয়েছে? দুইটা হয়েছে, তাই না? দুইটা হয়েছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগাই দে, ঠিক আছে? আর পিরিডিনের সংকেতটা আমি বলে দিছি অলরেডি, বেনজিনের মতন, ঠিক আছে? বেনজিনের মতন। শুধু পার্থক্য হচ্ছে যে এটা বিষম চাকরিক। বিষম চাকরিক কারণ কেন? এখানে চক্রটা শুধু কার্বনের জন্য গঠন হয়নি, মাঝখানে নাইট্রোজেন চলে আসছে, ঠিক আছে? আর নাইট্রোজেন তিন হাত যেহেতু এই পাশে যেহেতু দুই হাত দিছে আর এই পাশে যেহেতু এক হাত দিছে, এবার এভাবে কাউন্ট কর। এখানে ডাবল বন্ড আছে, এখানে হবে না। এখানে ডাবল বন্ড হবে, এখানে হবে না। এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে, ঠিক আছে? তারপর হাইড্রোজেন লাগাই দিয়ে ইয়া কর, মানে হাতগুলা ফিল আপ করে দে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে থাইবিন, আর এটা হচ্ছে ফিউরান, পাইরল। তাহলে ইম্পর্টেন্ট সংকেত আজকে কয়েকটা পড়ে বলছে, তারপর মোটামুটি আজকে অনেক টপিকই কভার করছে, ঠিক আছে? আশা করি এরকম এভাবে ক্লাস নিতে থাকলে, আজকে যেরকম 2 ঘন্টা ক্লাস নিচ্ছে, এবং 2 ঘন্টা ক্লাস নিতে থাকলে বেশি হলে ক্লাস 25টা বা 30টাতে নামাই আনতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ছুটি।